ভার তার না রহিবে না রহিবে দায়, কবে লিখেছিলেন রবীন্দ্রনাথ। এখন যত গোল ওই দায় আর ভার নিয়ে। মুর্শিদাবাদের অশান্তির দায়ভার কার ওপর বর্তায় সে নিয়েই রাজনীতি তোলপাড়। এই সংঘাতের আবহে প্রথম প্রশ্ন, মুর্শিদাবাদে অশান্তি নিয়ে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রী। বললেন দেশের সব থেকে ক্ষতি করছেন অমিত শাহ, মোদিজিকে অনুরোধ করব দয়া করে ওনাকে কন্ট্রোল করুন। উনি কোন হরিদাস পাল, পাল্টা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর এই প্রকাশ্য অভিযোগের পেছনে কোন কৌশল? দ্বিতীয় প্রশ্ন, বিএসএফ কিছু বাচ্চা ছেলেকে ৫-৬ হাজার টাকা দিয়ে ইট ছুঁড়িয়েছে, বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। স্বয়ং মুখ্যমন্ত্রী যখন এত গুরুতর অভিযোগ আনছেন তখন বিএসএফ এর বিরুদ্ধে আদালতে যাচ্ছে না কেন সরকার? তৃতীয় প্রশ্ন, বিএসএফ গুলি চালিয়েছে তার বিরুদ্ধেও অ্যাকশন হবে, আমি মুখ্য সচিবকে বলেছি। আজ ইমাম মুয়াজ্জেমদের সভায় বললেন মুখ্যমন্ত্রী। গুলি চালিয়েছে পুলিশও, আগেই জানিয়েছিলেন স্বয়ং এডিজি আইন শৃঙ্খলা। তাহলে পুলিশের গুলি নিয়ে কেন নীরব মুখ্যমন্ত্রী? চতুর্থ প্রশ্ন, যেখানে অশান্তি সেটা কংগ্রেসের আসন, ওদেরই পরিস্থিতি সামলানো উচিত ছিল। শামসেরগঞ্জের ঘটনা নিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রী, আপনার লোকেরাই গন্ডগোল করেছে, পাল্টা অধীর চৌধুরী। কিন্তু বিধানসভা, পুরসভা থেকে পঞ্চায়েত সমিতি সবই যখন তৃণমূলের দখলে, তখন স্থানীয় তৃণমূল নেতৃত্ব দায় নেবে না কেন? পঞ্চম প্রশ্ন, মুর্শিদাবাদের অশান্তির আঁচ এবার কলকাতায়। আক্রান্তদের নিয়ে ভবানী ভবনে সুকান্ত মজুমদার, ডিজির সঙ্গে দেখা করার দাবি। আতঙ্কে এখনো প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে আশ্রয় নিয়েছেন বেশ কিছু মানুষ। কবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন এই অসহায় মানুষগুলো? এই প্রশ্ন তো উঠবেই। ষষ্ঠ প্রশ্ন, চাকরিহারাদের বিক্ষোভের আঁচ এবার রাজ্য ছাড়িয়ে রাজধানীতে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে যন্তর মন্তরে শুরু ধর্ণা। আগামী ২১ তারিখ চাকরিহারাদের নবান্ন অভিযানে যোগ দেবেন তিলোত্তমার মা ও বাবা। কিন্তু কবে ন্যায় পাবেন যোগ্য চাকরি প্রার্থীরা? তবে আজ শুরুতেই দেখাবো মুর্শিদাবাদের হিংসা এবার সরাসরি অমিত শাহকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে। মুর্শিদাবাদের অশান্তির আবহে কি কেন্দ্রীয় সরকারকে দুষতে গিয়ে ভালো নরেন্দ্র মোদী আর খারাপ অমিত শাহ কৌশলে এই তত্ত্বই সামনে আনার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মুর্শিদাবাদে অশান্তির জন্য অমিত শাহকে দায়ী করে তীব্র আক্রমণের পাশাপাশি তাঁকে নিয়ন্ত্রণের জন্য কার্যত নরেন্দ্র মোদীকেই পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। আই উইল এগেইন অ্যাপিল টু নরেন্দ্র মোদিজি, আন্ডার ইয়োর প্রাইম মিনিস্টারশিপ ডোন্ট অ্যালাউ any atrocious terrible to any community through your home minister. Please see what your home minister is doing through some agencies, and he is a planner. He wants to change the game. অমিত শাহকে মুখ্যমন্ত্রী কালিদাস বললেন, কারণ আকাশ দেখতে পাচ্ছেন, মেঘদূত হয়ে আসছেন অমিত শাহ। নির্বাচন আসন্ন, তৃণমূলের বিদায় আসন্ন। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে বিসর্জন দেবে। যে ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে তার জন্য যদি একজন কোন ব্যক্তিকে দায়ী করা যায়, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহকে কালিদাস বলে কটাক্ষ করে তীব্র আক্রমণের পথে হাঁটেন মুখ্যমন্ত্রী। इतना जल्दीबाजी आपका क्यों है? आप तो प्राइम मिनिस्टर कभी नहीं बनेंगे। मोदी जी चला जाने के बाद आप क्या करेंगे? आपको तो अपना के तो हामागुड़ी देते होगे। जितना भी आईटी सेक्टर है उसका, वो सब अमित शाह का कंपनी ज्यादा है। मैं पहले कभी नाम नहीं लिया उनका, लेकिन अगर होम मिनिस्ट्री खुद कालिदासेर मतो जे गाছে বসে আছে সেই গাছের ডাল যদি ভাঙে তাহলে তো বলতে হবেই ভাই। অমিত শাহজির কি হবে ভবিষ্যৎ সেটা নিয়ে ভাবতে হবে না, উনি আর ওনার ভাইপোর ভবিষ্যৎ নিয়ে ভাবতে বলুন। জেলের ভেতরে থাকবে না জেলের বাইরে থাকবে সেটা নিয়ে ভাবতে বলুন। নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী তখন অমিত শাহ ছিলেন তার নাম্বার 2। আবার মোদী যখন প্রধানমন্ত্রী তখনও অমিত শাহই তার চোখ কান বলে পরিচিত।
এবার সেই অমিত শাহর বিরুদ্ধেই কার্যত নরেন্দ্র মোদীর কাছে নালিশ ঠুকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ রাজনৈতিক কৌশল। আশাবুল হোসেন, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, তৃণমূল নেত্রী বিজেপি নেতাকে আক্রমণ করবেন অত্যন্ত স্বাভাবিক। আচ্ছা, অন্য দিক থেকে যদি দেখেন, বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করবেন, এর মধ্যেও কিন্তু কোনো অস্বাভাবিকতা নেই। যেখানে ইউনিকনেস, যেখানে অস্বাভাবিক, বেশ অস্বাভাবিক ব্যাপার, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ নিয়ে অভিযোগ করছেন নরেন্দ্র মোদীর কাছে। তিনি বলছেন, আমি মোদিজিকে, আই রিপিট, মোদিজিকে অনুরোধ করছি ওই লোকটাকে নিয়ন্ত্রণ করুন, একটা লোকের হাতে সব এজেন্সি। আমি জানি না, নরেন্দ্র মোদী অমিত শাহের মধ্যে কিন্তু একেবারে স্পষ্ট ফারাক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলছি, একটা পুরনো খেলা আছে, গুড কপ ব্যাড কপ, নানা ফিল্মে, হলিউডে ফিল্মে বারবার দেখা যায়। এটা কি সেই রকম? অমিত শাহ প্রধানমন্ত্রী হবেন না, শুধু তাই নয়, তিনি বলছেন যে মোদিজি প্রধানমন্ত্রী যখন থাকবে না তখন আপনার কি হবে, আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। সজলের কাছে আমার একটাই প্রশ্ন থাকবে, যেসব নালিশ কি প্রধানমন্ত্রী শুনছেন? প্রধানমন্ত্রীর খেয়ে দিয়ে কাজ পড়েনি, এগুলো শুনতে যাবে? আমি বলছি, দেখুন, বিরোধীদের না একটা পুরনো ট্রেন্ডই আছে, আপনি ভালো করে ফলো করে দেখবেন। যখন অটল বিহারী বাজপেয়ীজি ফোকাসে, তখন অটল বিহারী হচ্ছেন বাজেলো। তারপর যখন লালকৃষ্ণ আডবাণী এগিয়ে এলেন, তখন অটল বিহারী ভালো লোক, লালকৃষ্ণ আডবাণী খারাপ লোক। তারপরে মোদিজি যখন এগিয়ে আসছেন ফোকাসে, তখন হচ্ছে মোদি খারাপ, লালকৃষ্ণ আডবাণী ভালো। আমি বলছি, আর কিছুদিন বাদে যদি মোদিজি সরে যান, অমিত শাহর মধ্যে দিয়ে মানে যোগী আসার সময় গেলে নিশ্চয়ই অমিত শাহর মধ্যে এরা ভগবানকে দেখতে পাবে, মহাদেবকে দেখতে পাবে, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আর হামাগুড়ি টামাগুড়ির বিষয়, দেখুন, এসব মানে সুস্থ লোকের কথা না, অসুস্থ লোকের কথা, অপ্রকৃতস্থ লোকের কথা, এর কোনো উত্তর আমি দিতে যাচ্ছি না। আমি আপনাকে কয়েকটা কথা বলি। এরা যে তিনবারের মুখ্যমন্ত্রী অসুস্থ লোক বলবে? এত ভোট পান? মুখ্যমন্ত্রী পাগল হতে পারে না, অসুস্থ হতে পারে না। আপনাকে একটা কথা বলি, দেখুন কেন বলছি সেটা ব্যাখ্যা দিচ্ছি। আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে, নির্লজ্জ খারাপ কথা আমি আর কিছু বলবো না। আমি বলছি, ধরুন 5,000 টাকা দিয়ে ঢিল মারিয়েছে, তো আপনি বলুন তো, বিএসএফ 5,000 টাকা দিয়ে মুর্শিদাবাদে কেন ঢিল মারলো? ওয়াই নট কালীঘাট? যদি ঢিলই মারতে হয় তো ভাই কালীঘাটে গিয়ে মারো না, নবান্নের সামনে গিয়ে মারো, মুর্শিদাবাদে মারবে কেন? এই যে ছেলে মানুষই কথা বলবো না, নোংরা কথা, অসভ্যের মতন কথা, এই কথার কোনো ভদ্র জবাব হয় না। কিন্তু সজল, এটাও তোমায় মানতে হবে যে তুমি পলিটিক্যাল মঞ্চ থেকে তার জবাব দিতেই পারো, কিন্তু মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন যখন এই কথা যদি চেয়ারে বসে বলেন, তার অফিসিয়ালি জবাব গত 48 ঘন্টায় বিএসএফ কোথায় দিয়েছে? আবারও বলছি, গুলি চালানোর অভিযোগও বিএসএফ বিরুদ্ধে তুলছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি আবারও বলছি, বিএসএফ কি দিয়েছে কি দেয়নি সেটা সত্যিই আমি জানি না। সেটা না দিলে মমতা কার কথার জবাব দিয়েছে যে মমতার কথার জবাব দিতে হবে? পাগলের কথা সবসময় জবাব হয় না। আমি আপনাকে কথা বলি, গুলি চালিয়েছে পুলিশ, এডিজি বলেছেন 4 রাউন্ড ফায়ার করেছে পুলিশ, 2 জন আহত। সেই 2 জন আহতের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তাহলে পুলিশ ক্ষতিপূরণ আবার দেবে? পুলিশ গুলি চালালো, পুলিশই আবার ক্ষতিপূরণ দিল। তাহলে গুলি চালিয়ে মানুষ যারা মারলো সেই পুলিশের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? আপনি আমাকে বলুন কোন জায়গায় দাঁড়িয়ে আছি? পুলিশ গুলি চালাবে। আমি বলি, বাংলার বেকারদের যারা চাকরির দাবিতে আন্দোলন করছে তারা পুলিশকে দেখলেই ঢিল মারতে থাকুন, পুলিশের গাড়ি পোড়াতে থাকুন, পুলিশের সরকারি সম্পত্তি ধ্বংস করতে থাকুন, যতক্ষণ না আপনাকে পুলিশ গুলি করে। কারণ আপনি তো বেঁচে থেকে ওই টাকা রোজগার করতে পারবেন না, আপনি মরে গিয়ে আপনার পরিবারকে সমৃদ্ধ করে যান, বাঁচিয়ে যান। এইটাই তো বাংলার মানুষ কালকে থেকে লাইন নেবে। আপনি আমাকে বলুন, যে বলছেন কালিদাস, দেখুন, মূর্খরা যদি মুখ্য হয়ে ওঠে তাহলে সেই রাজ্যের অবস্থা ভয়ঙ্কর। রাজ্যের প্রশাসনিক আমি প্রধান এই ভাষা ব্যবহার করা যায়? আপনি শুনুন, সেটা হচ্ছে কালিদাস বলেছেন। আমি কেন বললাম মূর্খরা যদি মুখ্য হয়ে ওঠে? কালিদাস হচ্ছেন মা সরস্বতীর স্বয়ং বরপুত্র, আর মা সরস্বতীর নামে উনি যে ধরনের মন্ত্রতন্ত্র পাঠ করেছেন সেসব আমি আনলাম না তার মধ্যে। আমার বক্তব্য হচ্ছে, কালিদাসকে পৃথিবীর মানুষ চেনেন মহাকবি কালিদাস বলে। এই যারা কালিদাস, এই যুগের কালিদাস, তারা এইসব জানে না, তারা এইসব বলে। এখন দাদুর জমিদারির মতন, এখন দাদা মশাই না ঠাকুর দাদার জানি না, যে কোনো দিন ইন্ডোর স্টেডিয়াম ডাকছেন, যাকে খুশি ডাকছেন, যা খুশি তাই বলে যাচ্ছেন। আমি বলছি, এটা কিন্তু বাংলার সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। আপনি বলুন, আমি জানতে চাই আপনার কাছেও সুমনদা, এই যে বিএসএফ ঢিল মেরেছে,
এই কথাকে কি আপনি সমর্থন করেন? না না, এটা ব্যক্তির সমর্থনের ব্যাপার নয়। যদি রাজ্যের মুখ্যমন্ত্রী, মনে করুন প্রশাসনিক প্রধান, এই রকম একটা মারাত্মক অভিযোগ করেন এবং তার সঙ্গে গুলি চালনা, যেটা এর আগে এই রাজ্যের এডিজি মেনে নিয়েছেন যে পুলিশও চালিয়েছে, তার জবাব তো প্রশাসনিকভাবে বিএসএফ এর থেকেই আসতে হবে। এর জবাব দেওয়ার দায় কিন্তু অফিসিয়ালি রাজনৈতিকভাবে সজল দিতেই পারে, কিন্তু বিএসএফ কে দিতে হবে। এবং এখনো পর্যন্ত এটা সমর্থনের বিষয় নয়, বিএসএফ কে সেটা স্বীকার বা অস্বীকার করতে হবে, পিরিয়ড। এর অন্য কিচ্ছু হয় না। সজল, তুমি উপমুখ্যমন্ত্রী নও, মুখ্যমন্ত্রী নও, বিরোধী দলনেতাও নও, অফিসিয়ালি উনি এই দেশের একটা সম্মানীয় এজেন্সি, যাদের ওপর দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্ত রক্ষার দায়ভার আছে, তাদের মারাত্মক দুটো অভিযোগ করেছেন। প্রাক্তন সেনাকর্তা আছেন, তার কাছ থেকে আমি এই জবাবে আসব। এই এজেন্সির ওপর কিন্তু আমার আপনার সুরক্ষিত থাকা, দেশবাসীর সুরক্ষিত থাকার দায়ভার বিএসএফ এর ওপর ন্যস্ত গোটা দেশ জুড়ে। অত্যন্ত সম্মানীয় এজেন্সি, তাদের বিরুদ্ধে কোনো একটি অঙ্গরাজ্যের প্রশাসনিক প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই মারাত্মক দুটো অভিযোগ করে, রাজ্যবাসী শুধু নয় দেশবাসী আশা করে যে বিএসএফ অফিসিয়ালি তার উত্তর দেবে। এটা কোনো রাজনৈতিক মঞ্চের অভিযোগ, পাল্টা অভিযোগ ছোঁড়াছুঁড়ি হতে পারে না। আমার পরের বক্তা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণের শুরুতেই আমি বলে নিই যে সজলের বহু কথার সঙ্গে আমি একমত নই, কিন্তু এইখানে সম্পূর্ণ একমত যে 1 নম্বর ভালো আর 2 নম্বর খারাপ, এটা রাজনীতির বহু পুরনো খেলা। একেবারে অকাট্য উদাহরণ দিয়েছে সজল যে অটল বিহারী বাজপেয়ী ভালো, লালকৃষ্ণ আদবানি খারাপ, লালকৃষ্ণ আদবানি ভালো, নরেন্দ্র মোদী খারাপ, নরেন্দ্র মোদী ভালো এই মুহূর্তে কেউ বলতে পারেন, অমিত শাহ খারাপ, নয়তো নরেন্দ্র মোদীর কাছে মুখ্যমন্ত্রী অভিযোগ করবেন কেন। কিন্তু উইথ আ ভেরি সিরিয়াস নোট, অমিত শাহ কী ইমপ্লিমেন্ট করেছেন মনে করার চেষ্টা করুন। যে 1, কাশ্মীরে 370 ধারা রদ, 2, 3 তালাক রদ, 3 ওয়াকফ সংশোধনী, এই 3টে ইস্যু কিন্তু রাজনৈতিকভাবে বিজেপি আরএসএস এর কোর এজেন্ডা। এই কোর এজেন্ডা, এটা কি অমিত শাহের ইচ্ছে হচ্ছে? আমি বলছি নরেন্দ্র মোদী, অমিত শাহ, গোটা বিজেপি, কোনো সন্দেহ নেই, ঠিক ভুল যাই হোক এই বিষয়গুলোতে একমত। অর্থাৎ অমিত শাহ অন্যায় করেছেন আর নরেন্দ্র মোদী এর বিহিত করবেন, এটা একটু দিবাস্বপ্ন হয়ে গেল না? আমি দেখব অনির্বাণ কি বলে। দেখুন, আমি সজলদার কথার সঙ্গে একমত। সত্যি মাননীয় প্রধানমন্ত্রী তো খেয়ে দেয়ে কাজ নেই যে তিনি মুখ্যমন্ত্রীর কথার জবাব দেবেন বা তার অভিযোগে কান দেবেন, কারণ তিনি তো গোটা ভারতবর্ষের যেখানেই যাই হোক না কেন সেটা নিয়ে তার বাবা সত্যি কোনো সময় নেই। তিনি ভীষণ ব্যস্ত যে আদানির জন্য কতগুলো বরাত আমি বিদেশ থেকে এনে দিতে পারলাম। সাম্প্রতিক সময় আমরা দেখেছি তার বন্ধু ডোনাল্ড ট্রাম্পের গুঁতোয় এমনিতেই ভারতের অর্থনৈতিক ব্যবস্থা, শেয়ার মার্কেট ইত্যাদি এর নড়বড় করছে, তাতে আদানির যে গোটা সম্পদ সেটাও নড়বড় করছে। সেটা দেখা বাদ দিয়ে তার যে কিছু কাজ থাকতে পারে, এটা আমরা যেমন ভাবি না, সজলদারাও আর ভাবেন না। যে কারণে মণিপুর, এই দাঙ্গা ইত্যাদির কথা হচ্ছিল, মুর্শিদাবাদের ঘটনা নিয়ে আমরা আলোচনা করছি, যে মণিপুর 2 বছরের বেশি সেখানে মানুষ খুন হচ্ছেন প্রতিনিয়ত, এখনো হয়ে চলেছেন রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পরেও, আজ অব্দি সেখানে রাজ্যে আসি। আমি বলছি মুখ্যমন্ত্রী এত বড় অভিযোগ করলেন, নিশ্চয়ই আমি বলছি অন্তত কোর্টেও তো যাওয়া উচিত। দেখুন, এই তো মামলা চলছে, বলেছেন যে বিএসএফ এর ভূমিকা নিয়ে তদন্ত হবে বা তদন্ত হচ্ছে, অর্থাৎ তদন্তকারী সংস্থা তারা আইন মেনে তদন্ত করে যখন চার্জশিট জমা দেবেন, স্বাভাবিক সেটা কোর্টেই যাবে। ক্রিমিনাল ইনভেস্টিগেশন শুধুমাত্র পুলিশের আওতায় থাকে না, সেটা কোর্টে যায়। এর আগে আমরা দেখেছি শীতলকুচির সময় যখন সিআইএসএফ এর লোকজন গুলি চালিয়ে মেরে দিল সাধারণ মানুষগুলোকে, সেইটার তদন্ত যখন সিআইডি করেছে, একের পর এক সমন পাঠিয়েছে অভিযুক্ত জওয়ানদের বিরুদ্ধে, তারা কিন্তু হাজির হয়নি। এবং সেই জন্যই তো অনির্বাণ, যেহেতু কোর্টে মামলা চলছে, কোর্টে যাওয়া উচিত। আমি আসছি তারপরে কি হয়েছে কোর্টে যাচ্ছেন না কেন? শীতলকুচির তদন্ত প্রক্রিয়া নিয়ে বা কোর্টের মামলা নিয়ে আর তেমন কোনো খবর হয় না। তার কারণ আছে, কারণ পোস্টপোল ভায়োলেন্স, কোট অ্যান্ড কোট পোস্টপোল ভায়োলেন্স নিয়ে সিবিআইকে যখন হাইকোর্ট হ্যান্ডওভার করে, সিবিআই পোস্টপোল নয়, উইদিন দ্য পোলিং ডেট যে কাণ্ড সিআইএসএফ ঘটিয়েছে সেই মামলাও হাতে নেবে বলে হাইকোর্টে অ্যাপ্রোচ করে বসেছিল। সেইখানেই জিনিসটি স্টেলমেট হয়ে বসে আছে। শেষ পাওয়া আমার খবর অনুযায়ী এই 2022 সালে যখন এই ঘটনা ঘটছে, না সিআইএসএফ, আমি তোমায় জানিয়ে রাখি যে এই বিষয়ে একাধিক মামলা গৃহীত হয়েছে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টেও। সুতরাং এই স্পেসিফিক ইনপুট নিয়ে আমার মনে হয় রাজ্য সরকারের কোর্টে যাওয়া উচিত। আমি তো বলছি আপনাকে, কোর্টে তো যাওয়ার প্রশ্নটা আসছে, তদন্ত শেষ হওয়ার পরে চার্জশিট যখন জমা হবে,
কোর্টের আওতায় তো এমনিই চলে যাবে, তার আগে কেন রিট কোর্টে যেতে যাবে? আজকে ক্রিমিনাল ইনভেস্টিগেশন দেখুন, বিএসএফ এর পোশাক পরিহিত, তারা বিএসএফ এর সদস্য কিনা আমি জানি না, বিএসএফ এর পোশাক পরে দুষ্কৃতী কিনা জানি না, তারা এসে হামলা করছেন এই সংক্রান্ত মুখ ঢাকা নয়, পরিষ্কার পরিচয় প্রকাশ করে মুখের ছবি দিয়ে ক্যামেরার সামনে সংবাদ মাধ্যমের সামনে বয়ান দিয়েছেন মুর্শিদাবাদের একাধিক মানুষ। বহু পোর্টাল, বহু সংবাদ মাধ্যমে, বহু টিভি চ্যানেল, এমনকি খবরের কাগজে একের পর এক খবর আমরা দেখেছি যে অন্য জায়গা থেকে বহিরাগত যুবকেরা দুষ্কৃতী কার্যত তারা এসে অশান্তি পাকিয়েছে। এবং যে ন্যারেটিভ বুঝলাম অনির্বাণ, 4 দিন হয়ে গেছে যে তৃণমূলের তরফ থেকে অফিসিয়ালি একের পর এক গুরুত্বপূর্ণ এই অভিযোগগুলো তোলা হয়েছে, তো আমি বলছি পুলিশ তদন্ত কি করেছে? এতক্ষণ তো বিএসএফ এর জওয়ানদের গ্রেফতার করা উচিত ছিল, অন্তত নোটিশ পাঠানো উচিত ছিল। নোটিশ পাঠানো হয়েছে বলে আমাদের অন্তত জানা নেই। এসআইটি গঠন হয়েছে, তারা তাদের মতো করবেন, তাতে এই জায়গাটা খেলো হয়ে যায় না যে সুকান্ত মজুমদার একজন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির রাজ্য সভাপতি, ভুয়ো ছবি পোস্ট করেছিলেন বাংলার ঘটনা বলে, মিথ্যে টুইট করে কয়েক ঘন্টা পর বাধ্য হয়েছেন সেটা তুলে নিতে। সেই সুকান্ত মজুমদারের নেতৃত্বাধীন বিজেপি তারা সত্যি কথা বলবে? কন্টিনিউয়াস উস্কে যাচ্ছে যাতে আরো অশান্তি হয়। এরপর বিভিন্ন জেলা, কারণ দাঙ্গার পরিস্থিতি হয়েছিল, একমাত্র বিজেপি। আমি এটা নিয়ে আমি একটা পোস্ট করেছিলাম, এটা হতেই পারে আমি মানছি। ধরুন আমি একটা পোস্ট করেছিলাম, সেই পোস্টে আসলে পোস্টার সমস্যা কি ছিল, কিছু দাঙ্গার ছবি ছিল, দাঙ্গার ছবির সঙ্গে স্থান কাল লেখা ছিল, পাত্র লেখা ছিল না। খানিকক্ষণ বাদে বেঙ্গল পুলিশ তারা আর একটা রিপ্লাই দেয়, ওই ছবিগুলোকে ফেক ডিক্লেয়ার করা হয় এবং তারা বিভিন্ন, এটা কোন রাজ্যের ঘটনা এবং কোন আন্দোলনের ইস্যুতে এই ঘটনাটা ঘটেছে সেটা ওরা প্রকাশ করে দেয়। আমি দুটোই দিয়েছি এখানে, দুটোই দিয়ে একটা জিনিস দেখা গেছে যে স্থান কালে হতে পারে বিজেপির ত্রুটি আছে বা আছে, একজন মন্ত্রী বিজেপির রাজ্য সভাপতি মিথ্যা পোস্ট করছে। এবার তারা দেখালো যে স্থান আর কালটা আলাদা, কিন্তু পাত্রগুলো যে এক, বারবার তলায় ম্যাঙ্গালোর সিএ, অমুক জায়গা আসাম এনআরসি, একই লোক ঘুরে ঘুরে করছে, একই লোক ঘুরে ঘুরে করছে। কি বলতে চান? না বক্তব্যটাই বোকার মতো নাকি? বোকা হচ্ছে, বোকার পরেরটা ধরে হচ্ছে আপনারা, বোকার পরেরটা ধরে ভাষা, মানে আমি বলছি আমি নিশ্চিত অনেক অপ্রাপ্তবয়স্ক কিশোর এবং বাচ্চারাও এই অনুষ্ঠান দেখে, যার ফলে এটা 18+ যেন লিখে দিতে না হয়, এ বিষয়ে সবাইকে একটু সচেতন থাকা উচিত। কিন্তু উইথ আ ভেরি সিরিয়াস নোট, বিএসএফ, আমি আবার বলছি, স্বাধীন ভারতের ইতিহাসে বিএসএফ এর বিরুদ্ধে এই রকম দুদিক থেকে মারাত্মক অভিযোগ এর আগে উঠেছে বলে আমার অন্তত জানা নেই। আমার পরের প্রতিবেদন দেখিয়ে প্রাক্তন সেনাকর্তার কাছে আসবো। দেখুন, বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। এই জন্যই তো এনআইএ চাই আমরা। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল শামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি, জঙ্গিপুর সহ মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা। সেই সবটি পরিস্থিতি নিয়ন্ত্রণে নামাতে হয় বিএসএফকে, যে বিএসএফ অমিত শাহের অধীনস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অন্তর্গত। এবার মুর্শিদাবাদে অশান্তির জন্য সেই বিএসএফ এর বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। এটাও কিন্তু আমি খুঁজে বের করব এবং তদন্ত করব ভালো করে। তদন্ত আমাদের চলছে। মমিনপুর, ইকবালপুরে এনআইএ হয়েছে, রিসড়া ডালখোলাতে এনআইএ হয়েছে, শিবপুরে এনআইএ হয়েছে। আমরা এখানে এনআইএ চাই। কালকে কোর্টে কেস আছে, রাজ্য সরকারের উকিলও বলুন যে আমরা এনআইএ চাই। উনার এই বক্তব্যের মধ্য দিয়ে তো প্রমাণ হচ্ছে যে ইটস এ ফিট কেস ফর এনআইএ। মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় তুমুল অশান্তির আবহেই গুলিবিদ্ধ হন 2 কিশোর সহ 4 জন। আর গুলি চালানোর ঘটনাতেও সরাসরি বিএসএফ এর দিকে অভিযোগের আঙুল তুললেন মুখ্যমন্ত্রী। যে 2-3 মারা গেছেন, 3টে পরিবারকে বিএসএফও গুলি চালিয়েছে, তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি, বিএসএফ যারা গুলি চালিয়েছে, কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত। উনি
চিফ সেক্রেটারিকে বলেছেন রিপোর্ট দিতে তদন্ত করে। তাহলে তদন্তর আগে, তদন্ত হয়নি, তদন্তর আগে উনি কেন বলে দিচ্ছেন যে এ গুলি করেছে সে গুলি করেছে? এটা বলা যায়? মুর্শিদাবাদে অশান্তি আঁচ করতে এবং অশান্তি নিয়ন্ত্রণে পুলিশ সরাসরি ব্যর্থ হয়েছে বলে বারবার অভিযোগ উঠেছে। বারবার পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছে বিরোধীরা। কিন্তু মুর্শিদাবাদে অশান্তির জন্য অমিত শাহ, বিএসএফ, কংগ্রেস কিংবা বিজেপিকে দুষলেও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে একটি শব্দ খরচ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, স্বাধীন ভারতের ইতিহাসে বিএসএফ এর বিরুদ্ধে এরকম অভিযোগ কখনো ওঠেনি। একদিকে তো বিএসএফ নানা লোককে হাত করিয়ে 5,000-6,000 টাকার বিনিময়ে বাচ্চাদের দিয়ে ইঁট ছোড়ানো বর্ডার এরিয়ায়। দুই হচ্ছে এই ইঁট ছোড়ানোর পাশাপাশি গুলিও চালিয়েছে বিএসএফ। এবং তিন, আরও আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আছে, সেটা হচ্ছে বাংলাদেশের হাতও যদি থাকে। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন বাংলাদেশের হাত থাকলেও তারা এলো, বাংলাদেশে এই জঙ্গিরা বা এই দুষ্কৃতীরা এলো কোথা থেকে? বর্ডার পেরিয়ে। তার দায়ভারও বিএসএফের, অর্থাৎ একেবারে অভিযোগের ত্রিফলা। আমি এই জন্য আবার বলছি যে বিএসএফের জবাব রাজ্যবাসী শুধু নয়, দেশবাসী জানতে চায়। তার কারণ যখন এই ঘটনা হয়েছিল, মনে করুন যে কোর্টে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বাহিনী চেয়ে মুভ করলেন বিকেলে, তার কিন্তু বেশ কয়েক ঘন্টা আগে সমস্ত নিউজ এজেন্সিকে বিএসএফের তরফ থেকে জানানো হয়েছিল। নীলোৎপল কুমার পাণ্ডে, বিএসএফ ডিআইজি পিআরও সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার, তিনি জানিয়েছিলেন যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে অনুরোধ পেয়ে বিএসএফ তাতে রেসপন্ড করেছে পজিটিভলি এবং ট্রুপস মোবিলাইজ করেছে টু হেল্প অ্যাডমিনিস্ট্রেশন ইন রেস্টোরিং নর্মালসি। আমি বলছি এটার কিন্তু যদি অফিসিয়াল প্রেস রিলিজ, প্রেস কনফারেন্স হতে পারে, তাহলে নিঃসন্দেহে এত বড় অভিযোগেরও হতে পারে। কিন্তু ব্রিগেডিয়ার দেবাশিস দাস এ নিয়ে কী বলছেন তার কাছ থেকে শুনব। হ্যাঁ, দেখুন, আমাদের যে এই অভিযোগ, এটা তো মুখ্যমন্ত্রী নিজে তো ওখানে ছিলেন না, তো ওনাকে কেউ না কেউ এই খবরগুলো দিয়েছেন। বিএসএফের এই যে পয়সা দিয়ে পাথর ছুড়িয়েছে, তো তাদের কাছে নিশ্চয়ই খবর আছে এবং এটার একটা সত্যি যদি হয় কোনো তদন্ত হওয়া উচিত এবং প্রমাণ হওয়া উচিত এবং না প্রমাণ করতে পারলে শাস্তি হওয়া উচিত। কিন্তু দুঃখের সাথে বলছি, কিছুই হয় না আমাদের দেশে। আমার এখন খারাপ লাগে এগুলো বলতে, যে সেন্ট্রাল ফোর্স বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ এদেরকে কালিমালিপ্ত করবার একটা ট্রেন্ড। গণতন্ত্রের নামে যারা শপথ নিচ্ছেন ভোটে জিতে, তারা যা ইচ্ছা করছেন এবং সেটা রাজ্যেও হচ্ছে এবং কেন্দ্রেও হচ্ছে। আমার মনে হয় রাজ্য এবং কেন্দ্র তাদের রাজধর্ম পালন করতে পারছেন না। তার কিছু কারণ আছে আমার এইটা বলবার জন্য। কারণ এই মুহূর্তে আমার দেশের অভিভাবক বলতে আমি দেখতে পাচ্ছি এরা সরে গিয়ে এখন অভিভাবক বলতে খালি আমরা কোর্ট মানে আদালতকে দেখতে পাচ্ছি। বিচারপতিরা কোনো রকমভাবে আমাদের দেশটাকে টিকিয়ে রেখেছেন। আর কিছুটা আমি ক্রেডিট দেব মিডিয়াকে, যে তাদের না হলে আমরা জানতেও পারতাম না আর কি, তারা যদি ওখানে না যেত। এবার আসি ব্যাক টু এই কথাগুলোতে, যে মানে আমরা এর আগে দেখেছি সেনাবাহিনী উদ্যোগ নিয়েছে কাশ্মীরে যাতে এই পাথর ছোঁড়া না হয়, এখানে তো বিএসএফ পাথর ছুঁড়িয়েছে বলে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, সেটাই। এই অভিযোগের কিছুই হবে না কিন্তু, কারণ এইরকম অভিযোগ তো আগেও হয়েছে সুমন। আজ থেকে 5-7 বছর আগেও একটা বড় অভিযোগ এসেছিল, আমি ছিলাম সেদিন আপনার প্রোগ্রামে, যে ভারতবর্ষের আর্মি টেক ওভার করে নিয়েছে হাওড়া ব্রিজের ওপর। তো সেটাতেও কিছু হয়নি। এবার এই ব্যাপারটা কি আছে, কোথাও একটা কিছু গড়বড় আছে আমার, কারণ কিছু হয় না, মানুষ এগুলো করে পার পেয়ে যায়। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যারা ফোর্স আছে তাদের চামড়া অনেক মোটা, তারা যাবে গুলি মারাটা তাদের কাজ, তারা গুলি মারবে, তাদের কিছু শায়েস্তা করা যাবে না, বাট বাজার গরম করা যাবে। এবং এইখানে এরা যদি প্রমাণ করতে পারেন, সাজাটা তো দেওয়া উচিত আমাদের রাজ্যের পুলিশকেও, কারণ তারা কি করছিলেন? বিএসএফ ঢুকলো কী করে সেই জায়গাগুলোয়? বিএসএফ ইউনিফর্মটা পড়লো কী করে? বিএসএফের লোকেরা যখন ব্রিফিং করছিল, বিএসএফের সঙ্গে সবসময় পুলিশ থাকে, তারা কি করছিল? স্টেটের যে ইন্টেলিজেন্স মেকানিজম সেটা কোথায়? কে সেই সব অফিসার কারা যারা ওখানে দায়িত্বে ছিলেন? আপনাদের যে নানান স্তরে, পঞ্চায়েত স্তর থেকে সব স্তরে আছে, তারা কোথায়? কিন্তু কিছু হবে না এগুলো। এবং আরেকটা কথা আপনার কাছকে বলছি, যে একজন তো সৈনিক, আমি সারা জীবন ধরে যুদ্ধ করেছি আপনার আতঙ্কবাদীর বিরুদ্ধে, কখনো বন্যায়, কখনো অন্য ভূমিকম্পে, সব জায়গায়। এখন ভাই বড় হতাশ হয়ে দেখছি যে কিভাবে আমরা বাস করছি। কেন বলছি এই ফ্রাস্ট্রেশন? আমি কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে কিছুটা এখানে এগ্রি করি। অমিত শাহ তো হোম মিনিস্টার, এত ক্ষমতা ওনার কাছে আছে, উনি জানতেন না এখানে রায়ট হবে?
উনি জানতেন না কেন এই বিলটা পাস করতে গেলেন যদি ওনার ক্ষমতা না থাকে। আর যদি ওনার ক্ষমতা থাকে তাহলে সেই ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি না কেন? আমার এখানে বলুন, আমাদের এখানে যত অপোজিশনের লিডার আছে, কোন পার্টির আমি জানি না, আই ডোন্ট কেয়ার, আমি পলিটিক্স করি না, তারা একসাথে কেন রিজাইন করছেন না? কেন্দ্রীয় সরকার তো তাদের আছে, তারা খালি বাজার গরম করছেন। ইলেকশনের জন্য যুদ্ধ দরকার হয়, দাঙ্গা দরকার হয়, একসাথে ভোট বক্সে ফারাক পাওয়া যায়, কে কতটা পাবে। আমি আপনাকে বলে যাচ্ছি আজকে, এগুলো সব সামনের বছর ইলেকশনের এম করে প্রত্যেকটা পার্টি এখানে কাজ করছে, দেশের জন্য কেউ কাজ করছে না। এটাতে বড় ফ্রাস্ট্রেটেড হয়ে আমরা ঘুরি। হ্যাঁ, কারণ যে আমাদের কি মনে হয় এখন বাংলাদেশের সাথে আমাদের এত বড় একটা বর্ডার, এখন বাংলাদেশের যা সিচুয়েশন, তাদের স্লিপার সেলস এখানে আছে প্রচুর, তারা অ্যাক্টিভ হবে এরপরে, তারপরে হয়তো দেখবেন আর্মিও নামলো এখানে। এটাই কি আপনারা চান যে দেশটা এরকমভাবে টুকরো টুকরো হোক? কারণ এইগুলো ঠিক উল্টোটা হওয়ার কথা, যে স্টেট পুলিশ আর সেন্ট্রাল এজেন্সির এমন আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত যে কোনো ধরনের নাশকতামূলক কাজ একসঙ্গে হাতে হাত ধরে, যেটা কিন্তু শুরুতে মনে হয়েছিল এই মুর্শিদাবাদ যখন অশান্ত হয়ে পড়েছে তখন দুপক্ষই, রাজ্য সরকারও বিএসএফকে ডেকেছে, বিএসএফও ঝাঁপিয়ে পড়েছে প্রায় সঙ্গে সঙ্গে। আমি এগুলো সব কিন্তু বলছি কোর্টের রায়ের আগে। এবং এটা আপনি ভোটের সময়ও দেখেছেন যে সেন্ট্রাল ফোর্সের উপরে ডাইরেক্ট ব্লেম আসে, তখনও গুলি চলেছিল, আপনার মনে আছে যে আমরা সেদিনও ছিলাম, একদম হ্যাঁ গুলি চলেছিল। এটা হয় বিএসএফ, কিন্তু এখন না আমার মনে হয় কিছু সংবিধানেও পরিবর্তন করা উচিত, কারণ ডাইরেক্টলি এরকম এজেন্সির ওপরে যদি আসে, হয় সেটার উপরে প্রমাণ করে সেই এজেন্সির লোকগুলোকে ফাঁসি দেওয়া হোক, আর না হলে সেই সমস্ত মানুষ যারা এইগুলোকে আরোপ করছে তাদের বেরিয়ে যাচ্ছে কিন্তু তারা। এবং এখানে আমি একটা ভারতের কেন্দ্র শাসনের উইকনেস দেখতে পাই, তারা নানানভাবে দুর্বল, এবং সেই দুর্বল দল যদি এত দুর্বল হয় তাহলে এত সবল কেন বিল পাস করতেই হবে? 50 বছর ধরে তো পাস হয়নি, আরো 10 বছর না হতো, কিন্তু এই দাঙ্গাটা কেন হলো? মানুষগুলো নৌকা করে পালাচ্ছে। এখানে আরেকটা কথা বলবো, আমি 1 মিনিট সময় নেবো সবার থেকে 30 সেকেন্ড ধার করে, কারণ আমি মাঝে মাঝে আসি। হ্যাঁ, তো এইবার সেই ব্যাপারটা হচ্ছে যে আমার পশ্চিমবঙ্গের রাজ্যে আমার মুসলমান ভাইরাও তো আছেন অনেক, তো তারা তো গাজার জন্য লরি ভর্তি করে করে মিটিং করছেন। তারা কেন, আপনারা বেরিয়ে আসছেন এই জন্য যে আরে এই লোকগুলোকে কেন তাড়াচ্ছেন আপনারা নিজেদের থেকে? কি হয়েছে? আমরা এখানে সংখ্যাগুরু, তো কি হয়েছে? সংখ্যালঘুরা সেই ডিস্ট্রিক্টে থাকবে, না হলে কি হবে? ভারতবর্ষে একটা অন্য ট্রেন্ড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমার মতো লোকেরা এখন একটু ঘাবড়াই। অনির্বাণ বলবেন আপনি, দাঁড়ান আমি আপনার একটু বলতে দিন। হ্যাঁ, হ্যাঁ, এবার হচ্ছে কি যে আমার যে তারা আপনারা বেরান সবাই একসাথে, যে না আমি তাদের অ্যাপিল করব, কারণ আপনারা তো দেখছি ট্রাক 50টা 60টা ট্রাক আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে যে মিছিল হবে, এবং সেখানে আবার দেখছি পুলিশ তাদের পেটাচ্ছে ধরে ধরে, যে তারা অন্য পার্টির। আর এইবার তাদের মধ্যে অর্ধেককে যদি আমি জিজ্ঞেস করি, হ্যাঁ ভাই বলতো তুই ওয়াফাক মানেটা কি, ফুল ফর্মটা কি, জানে না, কিন্তু ম্যাক্সিমাম লোক জানে না। হ্যাঁ, দ্বিতীয় কথা যদি গাজা কোথায় দেখিতে জানে না। হ্যাঁ, কিন্তু তারা বেরাচ্ছে, তো তারা তো এটাও বেরাতে পারে যে এটা ঠিক হচ্ছে না। 2-1 বলছে, এমন না যে বলছে না, শাসক দলেরও 2-1 বলেছে, এবং তাদের মধ্যে আমি মুসলমান ভাইদেরও দেখেছি বলেছে তারা যে এটা উচিত হচ্ছে না। বাট আমি চাইছি আরও সরবভাবে আপনারা বেরিয়ে যান, আপনারা সরকারকে বাধ্য করুন যে এই পলিটিক্স না করতে, কারণ দাঙ্গা আর যুদ্ধে ভোটের মানুষ তো হবে, সাধারণ মানুষ বড় নিরুপায় হয়ে আছে। এবং একটা ভয় আমার কিন্তু মনে হয়, আমি পয়লা বৈশাখে বলছিলাম ওইদিকে একটা জায়গায় আমার বেড়াতে যাওয়ার প্ল্যান ছিল, আমি প্ল্যানটা ক্যান্সেল করেছি। এখন একটু ভয় আছি, কোথায় কখন কি হয়ে যায়, এই ভয় কেন থাকবে আমার রাজ্যে, যেখানে আমি আশা করি যে দেবাশিস মারাত্মক কথাটা বললেন, সেটা হচ্ছে সোজা কথা, একেবারে সামনের বছর ভোট, আর মোটামুটি বেশি কম হিসেবে 1 বছর বাকি আছে, তার ভেতর এই যাবতীয় হিংসা একেবারে তার কিন্তু একটা অবশ্যই রাজনৈতিক টার্গেট আছে, রাজনৈতিক উদ্দেশ্য। কথা বলি, দেবাশিসবাবু বললেন যে গাজার বিরুদ্ধে মুসলমানরা শুধু যাচ্ছে না, আমরা একটা ভুলটা ধরিয়ে দিই, ইসরায়েল একদম যাচ্ছে, গাজা ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে বিশ্ব জুড়ে শুধু মুসলমানরা প্রতিবাদ করছে, কথাটা খুব ভুল। আফগানিস্তানের গণহত্যার প্রতিবাদ তো হয় না, পাকিস্তানের গণহত্যার প্রতিবাদ তো কেউ করে না, বিশ্ব জুড়ে বিশ্ব জুড়ে তো ভাই। এবং আমি বলছি ভাই, আমাকে কথা বলো, পাকিস্তানের শুধু মুসলমানদের বাচ্চাদের মারা হচ্ছে, এটা বিভিন্ন দল করেছে। দেখুন, আমরা বাঙালি এবং ভারতীয়রা কুয়োর ব্যাঙ নয়, ভিয়েতনাম, গাজা সব জায়গার প্রতিবাদ হোক, কিন্তু পাশাপাশি যখন মুর্শিদাবাদে আমাদের সহনাগরিক বাবা এবং ছেলেকে কুপিয়ে মারা হয়, বাংলাদেশে যখন একজন সন্ন্যাসীকে দিনের পর দিন আটকে রাখা হয়, পাশাপাশি ওই যে 16 বছরের সংখ্যালঘু ছেলেটি গুলিতে মারা গেল, ওর পাশেও দাঁড়ান। আমি
আমি বলছি যে কেন এই বিভাজন থাকবে, দেশ বিদেশ ধর্ম, এর বিভাজন কেন হবে? অন্যায় যেখানে হয়েছে তার প্রতিবাদক, সরব প্রতিবাদক, সেটাই হচ্ছে গণতন্ত্রের সত্য। আমি এটা দীর্ঘায়িত করবো না, আমি যেহেতু গুলির কথা উঠলো সজল, আমি একেবারে পরিষ্কার, হ্যাঁ, বলার নির্ধারিত সময় নিঃসন্দেহে গুলি না চালালেই হলো, বলার কোনো আপত্তি নেই। কিন্তু উইথ আ ভেরি সিরিয়াস নোট, এডিজি আইন শৃঙ্খলা আজকে মুখ্যমন্ত্রী বিএসএফ এর ওপর একেবারে স্পষ্ট, বিএসএফ গুলি চালিয়েছে বলেছেন, এবং শুধু সেখানে থামেননি, বলেছেন তদন্ত হবে, মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন। কিন্তু এই কিছুদিন আগে এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বলেছিলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ, এবং পুলিশের গুলি চালানোয় কয়েকজন আহত হন। ওই একই ঘটনায়, একই জেলায়, ওই একই দাঙ্গা পরিস্থিতি সামলাতে বিএসএফের গুলি চালনা, সেটা যদি অন্যায় হয়, পুলিশের গুলি চালনাটা কি ন্যায়, নাকি গুলিরও ওরা আমরা আছে? আমি দ্রুত একবার এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম কি বলেছিলেন দেখাবো। পুলিশের উপরে প্রচুরভাবে অ্যাটাক হয়ে যায়, দেন টু সেভ প্রপার্টি অ্যান্ড লাইফ অফ পিপল অ্যাজ ওয়েল অ্যাজ পুলিশ পার্সোনাল, 4 রাউন্ড কালকে সুজার মোড়ে আমাদের পুলিশ 4টে রাউন্ড ফায়ারিং করে, এবং আমাদের কাছে খবর আছে 2 জন তাতে ইনজার্ড আছেন। শুধু পুলিশের তরফ থেকে সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে তা নয়, আপনাদের মনে থাকবে যে ওই সুতির কিশোর গুলিতে নিহত হয়েছে ইজাজ আহমেদ, তার মা 12 তারিখ এই অনুষ্ঠান যখন আমরা করছি ঠিক কী বলেছিলেন, একেবারে স্পষ্ট ভাষায় বলেছিলেন পুলিশের গুলিতে ছেলেকে তিনি হারিয়েছেন। দেখুন গুলিটা লাগলো কিভাবে, ওর মামার বাড়িতে কাঁদছিল, আস্তে আস্তে ওই গাড়ি থেকে নেমেছে, ও গাড়ি থেকে নেমে বাড়ির দিক যাচ্ছিল, আর পুলিশে গুলি করে দিয়েছে। পুলিশে গুলি চালিয়েছে এটা আপনারা নিশ্চিত? হ্যাঁ নিশ্চিত। আপনার ছেলে গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে যখন আসে তখন আপনাকে বলেছে? হ্যাঁ। কি বলেছিল? বলেছে মা আমি গাড়ি থেকে নেমে আমি বাড়ির দিকে আমি চলে আসছুন, লোকজন দেখে আমি যখন সবাই দৌড়মাচ্ছি না, আমাকে পুলিশে গুলি করে দিয়েছে। সুতির ওই সাজুর মোড়ে আরেক কিশোর, সেও গুলিবিদ্ধ হয়, তার আত্মীয় জাহাঙ্গীর আলম তিনি 11 তারিখ বলেছিলেন একেবারে পরিষ্কার পুলিশের গুলিতে তার আত্মীয় গুলিবিদ্ধ হয়েছেন। দেখুন কাজী মোড়ে ওখানে করে ওয়াকফ বোর্ড নিয়ে আন্দোলন হচ্ছিল, রাস্তা অবরোধ হচ্ছিল, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধের আগে, মাত্র 16 বছর বয়স, 7-এ পড়ে, ওর মাসের বাড়ি থেকে আসছিল, এর পুলিশের গুলিতে ওর বুকে গুলি লাগে। দেখুন এতগুলো ঘটনা, গুলি লেগেছে 5 জনের, মারা গেছেন একজন অপ্রাপ্তবয়স্ক 16 বছরের একটি কিশোর। আমি বলছি, আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে দাঙ্গার সময়ও কোনো পরিস্থিতিতে গুলি চালনা অন্যায়, অপরাধ হয়েছে, তাহলে সেই একই অপরাধ বিএসএফ যেমন করেছে তা তো পুলিশও করেছে। তাহলে বিএসএফের গুলি চালনার বিরুদ্ধে যদি এত বড় অভিযোগ আনেন মুখ্যমন্ত্রী, তদন্তের নির্দেশ দেন, পুলিশের গুলি চালনার বিরুদ্ধে কেন তদন্ত হবে না? গুলি চালনারও কোনো আমরা ওরা হয় নাকি? আমি ঠিক এই প্রশ্নে একেবারে পরিষ্কার বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। সুমনদা, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি যারা আমরা চর্চা করি তারা আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় দায় কখনো নেন না, দায় তিনি সবসময় ঠেলে দেন বিরোধী দলের কাছে। ফলে তিনি বুঝেছেন 2026-এর নির্বাচনের আগে বিজেপি এটাকে হিন্দু ভোটের মেরুকরণের জায়গা থেকে নিয়ে যেতে পারে, এবং তার যথেষ্ট চিন্তার কারণ আছে। ফলে তদন্তের অভিমুখ আজকে মুখ্যমন্ত্রী কিন্তু ইমামদের সম্মেলনে ঠিক করে দিলেন যে তদন্তটা কেবলমাত্র বিএসএফকে কেন্দ্র করে হবে। এবং আমি আবারও বলছি আপনাকে যে বিএসএফ যদি গুলি চালায়, সেই বিএসএফকে আজকের দিনেও রেখেছেন কেন আপনি? যারা ইট মারে, গুলি চালায়, তাদেরকে আপনি রেখে দিয়েছেন কেন? তার কারণ আপনাকে নামাতেই হয়েছে যে ভাই আমার রাজ্য পুলিশ জানি দায় না নিতে হয়, পুলিশ মানে সচেতনভাবেই বিএসএফকে নামিয়েছিলেন আপনি। তার কারণটা হলো বিএসএফের ঘাড়ে যাতে সমস্ত দোষটা চাপিয়ে দিতে পারেন। একইভাবে আজকে অনেকগুলো অভিযোগ উনি করেছেন। একটা তো অমিত শাহকে সরাসরি মূল চক্রী হিসাবে দেখিয়েছেন এই ষড়যন্ত্রের সাথে, আর আরেকটা সিরিয়াস লেভেলে বিদেশনীতি উনি মন্তব্য করেছেন যে ইউনুসের সাথে নাকি নরেন্দ্র মোদীর গোপন বৈঠক হয়েছে। একজন রাজ্যবাসী হিসাবে আমি জানতে চাই যে কোন গোপন বৈঠকটা হলো, যিনি নরেন্দ্র মোদী বিশ্বগুরু নিজেকে বলেন, তিনি ইউনুসের মতো লোকের সাথে কেন গোপনে বৈঠক করতে হলো? মুখ্যমন্ত্রীকেও যেমন এটা মানে তথ্য দিয়ে জানাতে হবে, তেমনি একেবারে প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও জানাতে হবে যে গোপন বৈঠক আদতে হয়েছে কিনা, কারণ আজকে সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সেই বক্তব্যটা রাখলেন। আসলে গল্পটা কি? গল্পটা হলো পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই নিজের দায়িত্ব নেন না। তিনি রেলমন্ত্রী যখন ছিলেন বলেছিলেন জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যে দুর্ঘটনা বা ঘটনাটা ঘটেছিল সেটা সিপিআইএম দল করেছে। তদন্তে পরে দেখা গেল যে তারই সতীর্থ মানে লোকজন ওর মধ্যে যুক্ত ছিল, মাওবাদী সমর্থিত। এবং একই সাথে আপনাকে বলছি যে আজকে কংগ্রেসকেও দায়ী উনি করছেন।
কংগ্রেসকে দায়ী করছেন কেন? কংগ্রেসের তো কোনো ওখানে মানে এমএলএ নেই, কংগ্রেসের তো কোনো ওখানে কাউন্সিলর নেই, কংগ্রেসের কোনো পঞ্চায়েত সদস্য নেই। করছেন তার কারণটা হলো শামশেরগঞ্জে 15,000 ভোটে লিড করছে কংগ্রেস, ফলে এখন মুসলিম ভোটটাকে কনসলিডেট করতে হবে। করছেন কারণ ফারাক্কাতে কংগ্রেস 50,000 ভোটে লিড করছে, ফলে সেখানে মানে মুসলিম ভোটটাকে কনসলিডেট করতে হবে। করতে হচ্ছে কারণ জঙ্গিপুরে 3,500 ভোটে বিজেপি লিড করছে, ফলে খুব পরিষ্কার পলিটিক্যাল কারণেই ওইখানে মানে ওই দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, বা ওই মানে পরিষ্কার 2026-এর নির্বাচনের কনটেক্সটে ওই জায়গাতে কিন্তু পলিটিক্যাল মোটিভেটেড হয়েই কিন্তু ওই ঘটনা ঘটেছে। এবার তদন্তটা করলে বোঝা যাবে যে কে বা কারা ওর মধ্যে যুক্ত আছে। আমি দুটো বিষয় বলছি। আজকে আমি তো মুখ্যমন্ত্রীকে এক্সপেক্ট করেছিলাম ঘটনার এতগুলো দিন হয়ে যাওয়ার পরে তিনি ঘর ছাড়াদের কাছে যাবেন। আমরা বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তো দেখেছি যে তিনি দ্রুত মানে এই ধরনের যারা ভিকটিম হতেন তাদের কাছে যেতেন, সর্বহারাদের কাছে যেতেন। আজকে শাসক দলের চেয়ারে বসে আজকে আপনি মানে ইন্দোর স্টেডিয়ামে মিটিং করছেন, নেতাজি ইন্দোর স্টেডিয়ামে শীততাপ নিয়ন্ত্রণের ঘরে বসে ইমামদের সাথে মিটিং করছেন। আপনার তো ভিকটিমের কাছে আগে যাওয়া উচিত ছিল, যাদের ঘর বাড়ি সম্পত্তি লুট হলো, যারা মানে প্রাণ বিসর্জন দিল যেসব পরিবার, তাদের সাথে আপনার যুক্ত হওয়ার কথা ছিল। মুখ্যমন্ত্রী হিসাবে আশ্বস্ত করার কথা ছিল যে চলুন আপনারা ফিরে চলুন মালদা থেকে, আপনারা ফিরে চলুন ঝাড়খণ্ড থেকে, আপনারা আসুন বাড়িতে, আমার পুলিশ দেখবে। কিন্তু আপনি সেই কাজটা কিন্তু করলেন না। রাজধর্মটা পালন না করে পুরো দায়টা আপনি বিএসএফ এর উপরে, অমিত শাহর উপরে অথবা কংগ্রেসের উপরে চাপিয়ে দিয়ে নিজেকে পদত্যাগ যেমন একদিকে করলেন না, পদত্যাগ থেকে আপনি মুক্ত হলেন, আর আরেকদিকে আপনার ভোটের রাজনীতির জন্য ওই ফারাক্কা, জঙ্গিপুর এবং শামশেরগঞ্জে মেরুকরণের রাজনীতির জন্য কিন্তু কংগ্রেসকে হুইপ করে দেওয়ার জন্য কিন্তু এই খেলা হলো। ফলে সব মিলে রাজধর্মের বাইরে রাজনীতির আকচাকচিতেই কিন্তু পড়ে থাকলেন আপনি এবং মুখ্যমন্ত্রীর ভূমিকা থেকে সরে আসলেন। আমি অনির্বাণের কাছে যাব, কিন্তু তার আগে বলবো যে আমরা কিন্তু প্রতিদিন সেই মানুষগুলোর কাছে পৌঁছচ্ছি যারা এখনও মুর্শিদাবাদের ওই দাঙ্গা বিধ্বস্ত এলাকায় আছেন, যারা পালিয়ে রাতের অন্ধকারে অথবা একেবারে ভোর রাতে নৌকো করে মালদায় চলে এসছেন। শুধু এইখানে আমরা থামিনি, আজকে আমার সহকর্মী ঝাড়খণ্ডে পৌঁছে গেছেন। এর একটা অংশ তারা কিন্তু প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে আশ্রয় নিয়েছেন। এখন নিজের ভিটে থেকে, নিজের রাজ্য থেকে বিতাড়িত হয়ে কার্যত ঝাড়খণ্ডে প্রাণের ভয়ে ঝাড়খণ্ডে পালিয়েছেন, ওখানে আশ্রয় নিয়েছেন। তারা কেমন আছেন এই অনুষ্ঠানেই আপনাদের দেখাবো, কিন্তু তার আগে অনির্বাণের উত্তর। দেখুন, বিএসএফকে অভিযুক্ত করার কারণে অনেকের প্রচুর রাগ হচ্ছে, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে দেওয়া একটি রিপোর্টে যে বাংলাদেশ থেকে কিছু দুষ্কৃতীদের অনুপ্রবেশ এই গণ্ডগোলে ঘটেছে, এই রিপোর্ট তো হয়েছে। তাহলে যখন আন্তর্জাতিক বর্ডার পেরিয়ে কেউ ঢুকছেন, 50 কিলোমিটার ধরে টহল দেওয়া বিএসএফ যদি কিছু করতে না পারে, আটকাতে না পারে, আটকাতে না চায়, তাহলে তারা ঢুকবে, ঢুকে গন্ডগোল করবে, করে বেরিয়েও চলে যাবে, বিএসএফ কিচ্ছু করবে না, সরলতা বলে বসে কাটাদার করে যাবে। আমি বলছি যে সত্যি সত্যি সজল যাই বলুক, আচ্ছা কাঁটাতার তো একটা বড় অংশে এখনো দেয়া যায়নি, তার জন্য কেন্দ্র সরকার এই কিছুদিন আগেও প্রেস কনফারেন্স করে রাজ্যের ঘাড়ে দায় চাপিয়েছে, রাজ্য জমি দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছে না, রাজ্য উত্তর দিয়েছে। কিন্তু আমার রাজ্য সরকারের কাছে এবং অনির্বাণের কাছে স্পেসিফিক প্রশ্ন থাকবে যে এইতে তুমি রিপোর্টের কথা বলছো, বিএসএফ সম্পর্কে এই অভিযোগ আমি ধরে নিচ্ছি যে তৃণমূল কংগ্রেসের অনেক দিন থেকে সব তথ্য তাদের কাছে, তাহলে এই রকম একটা জেলায় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে বিএসএফকে, এটা কিন্তু আবার বলছি কোর্টের রায় আসার আগে, কোর্টে মামলা পৌঁছেছিল বিকেলে, তার আগে সকালেই বিএসএফ এর কাছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অনুরোধ করে। আমি বলছি তাহলে বিএসএফ আর কেউ ছিল না, বিএসএফ এর কাছে রাজ্য সরকার হেল্প চাইলো কেন? দেখুন, বিএসএফ এর পোস্টিং থাকে বর্ডার এলাকায় এবং যেখানে গন্ডগোল ঘটেছে তার সবচেয়ে কাছে বিএসএফ রয়েছে। আপনি কি স্বাভাবিকভাবে বিএসএফ কে বা কেন্দ্রীয় এজেন্সিকে অবিশ্বাস করতেই বলছেন? না না, যেহেতু তুমি ডেটা দিয়ে বলছো যে বিএসএফ কে অবিশ্বাস ঘটনা নয়, অনির্বাণী বলল যে এর আগে বিএসএফ এর মারাত্মক জিনিস করেছেন এবং বাইরে থেকে লোক ঢোকানোর মতো গুরুতর অপরাধ করেছেন। তাকে আমি কেন এই দাঙ্গা সামলাতে আসবো? 2022 সালে তুমি বলে 2022 জানুয়ারি মাসে
125 কোটি টাকা চিটিং এর জন্য এক বিএসএফ ডেপুটি কমান্ডেন্ট গ্রেফতার হয়। মানে কি বলছো অনির্বাণ? আমি বলছি বিএসএফ এর এক সেকেন্ড হলো বিএসএফ এর একজন কমান্ডার, তাও অনির্বাণ বলছেন ডেপুটি কমান্ডার, আমি কমান্ডারই ধরছি। বিএসএফ এর একজন কমান্ডার দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছে বলে যদি সবাই দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে যখন একজন রাজ্যের মন্ত্রী জেলে গেছেন তাহলে তো গোটা মন্ত্রিসভাকেও বিশ্বাস করা যাবে না। তাই বলে আপনি বলে দিলেন আমি আপনাকে এইখানে যেদিন গুলিটা চলে ঘটনাচক্রে সেদিন আমি এখানে ছিলাম। আমি সেদিনও সম্ভবত বলেছিলাম এবং পরবর্তীকালে আপনাদের সহ সব জায়গায় বলেছি যে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি ছক। প্রথমে পুলিশকে এগিয়ে দাও, আগুন জ্বলুক, বাড়ি ভাঙুক, মানুষের মৃত্যু হয়ে যাক, তারপর বিএসএফ কে এগাও এবং বিএসএফ তার কাজটা করে নিক। ঘটনা হচ্ছে তারপরই শীতলকুচির বদলে মতন এখানে উনি আন্দোলন করবেন। আর দেখুন অনির্বাণরা এখানে বসে এই যে 2 অক্ষরের বোকা বলছিল না, এবার দেখুন কিরকম বোকা বোকা কথা বললো। এই 4 অক্ষর চলে গেছে। আমি বলছি শুনুন না, এর বাইরে এগিয়ে না। নিজেদের এমএলএদের বাড়ি যেখানে ভাঙচুর হয়, যেখানে সেখানে যারা নিজেদের এমএলএদের বাঁচাতে পারে না, প্রশ্নের উত্তর তো মানুষ দেখছেন। আমি বলছি যে আমি একটা 4 অক্ষর বলি না, না ভয় পাবেন না, টিভি অফ করবেন না, মিউটও করতে হবে না। আমি বলছি রাজনীতি। দেখুন 4টে অক্ষর, কিন্তু এই গোটা বিষয়টাতে রাজনীতি এমন জায়গায় ঢুকেছে, সরাসরি এবার আক্রমণের লক্ষ্য বহুদিন পর আত্মশ্লাঘা অনুভব করবে সৌম্য, সেটা হচ্ছে কংগ্রেস বহুদিন পর একেবারে মুখ্যমন্ত্রীর আক্রমণের লক্ষ্য শিরোনামে উঠে এসেছে। তার কারণ স্পষ্ট ভাষায় বলেছেন যে যেখানে অশান্তি সেখানে জিতেছে কংগ্রেস, ওদেরই পরিস্থিতি শান্ত করা উচিত ছিল। একেবারে কড়া ভাষায় আক্রমণ। অধীর চৌধুরী তার জবাবও দিয়েছেন। পরের প্রতিবেদন। মুর্শিদাবাদ সিট নয়, ওটা মালদা সিট। যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট, ওটা কংগ্রেসের জেতা আসন। জঙ্গিপুরে, শামসেরগঞ্জে, সুজার মোড়ে সব জায়গায় গন্ডগোল করানোর পিছনে ছিল আপনার লোক। আপনি করছেন এগুলো, আপনি দায়ী তার জন্য। রাজ্য বিধানসভায় কংগ্রেস এখন শূন্য। একটি পুরসভাও তাদের দখলে নেই, কোনো জেলা পরিষদ নেই তাদের কবজায়। পশ্চিমবঙ্গ থেকে সাংসদ বলতে সবেধন নীলমণি ঈশা খান চৌধুরী, গনি খান চৌধুরীর ভাইপো। অথচ মুর্শিদাবাদে অশান্তির জন্য এবার কার্যত সেই কংগ্রেসের দিকেও আঙুল তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি না বললেও মুখ্যমন্ত্রী যা বোঝানোর চেষ্টা করলেন তা হলো মুর্শিদাবাদের যে শামশেরগঞ্জে অশান্তি হয়েছে তা মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত, আর এখান থেকেই সাংসদ কংগ্রেসের ঈশা খান চৌধুরী। তাই দায় কংগ্রেসের। মালদা সিট ওটা কংগ্রেসের জেতা আসন, জেতবার সময় তারা জিতবে, আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এটুকু আশা আমি করি না। পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের প্রশ্ন, শামশেরগঞ্জ মুর্শিদাবাদের মধ্যে পড়ে। শামশেরগঞ্জ বিধানসভা তৃণমূলের, শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতি তৃণমূলের, শামশেরগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়ান পুরসভা তৃণমূলের কবজায়, মুর্শিদাবাদ জেলা পরিষদ তৃণমূলের, মুর্শিদাবাদের 3টি লোকসভা কেন্দ্র তৃণমূলের, পশ্চিমবঙ্গের সরকার তৃণমূলের, পুলিশ প্রশাসন তৃণমূলের, আর অশান্তি, আগুন, রাহাজানি, লুটপাটের দায় নাকি কংগ্রেসের। লোকসভা মানে জেলা নয়। এই সামান্য ভূগোলের জ্ঞান যদি আপনার না থাকে তো আপনি রাজ্যটাকে সামলাবেন কি করে দিদি? আজকে যখন পশ্চিমবঙ্গে দাঙ্গা হয় তখনও সেই দাঙ্গার পিছনে সরকারের মদত থাকে, সরকারের উদাসীনতা থাকে। আপনি একবার মুর্শিদাবাদ আসুন না, আপনি তো দৌড়িয়ে চলে যান গোয়া, দৌড়িয়ে চলে যাচ্ছেন হাতরাস, দৌড়িয়ে চলে যাচ্ছেন মণিপুর, আপনার লোক পাঠাচ্ছেন, তো আপনার প্রতিনিধি দল কেন এখন আসেন এখানটায়? সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসকে আক্রমণ ঘিরে বিতর্ক তুঙ্গে। আশাবুল হোসেন ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি এতদিন জানতাম যে মালদার এমপির নাম ঈশা খান চৌধুরী, এখন আজকে মনে হচ্ছে যে মালদার এসপির নাম ঈশা খান চৌধুরী। আমি জানি না, কিন্তু মালদা দক্ষিণের ঈশা খান চৌধুরী কি সত্যি এতটা প্রভাবশালী যে ডিএম, এসপি, পুলিশ প্রশাসনের সবাই
তার অঙ্গুলি হেলনে চলেন। তবে মুখ্যমন্ত্রী একটা কথা একেবারে ঠিক বলেছেন যে মুর্শিদাবাদ লোকসভা আসন নয়, মালদা দক্ষিণের লোকসভা আসনের মধ্যে এই শামসেরগঞ্জের একটা অংশ পড়ে, এটা কিন্তু ফ্যাক্ট। কিন্তু আমি সৌম্যর কাছে যাব যে কংগ্রেস শুধু আসন জেতার সময় জিতবে আর দাঙ্গা হলে রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এটাই বা কিরাম করে হয়? যেরকম আমাদের চোখের সামনে ইউসুফ পাঠান গত 4 দিন ধরে জুতো শুকতলা করিয়ে পেরেছেন, একটার পর একটা দাঙ্গা পরিস্থিতি। কি হাসছেন কেন জাননি? ও আমি ভেবেছিলাম গেছেন। যাই হোক, সৌম্যর সময় শুরু এখন। না, আপনি আমাদের কপাল ভালো যে বলেনি যে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব, বলেও দিতে পারেন কোনো সময়। আসলে গরম পড়েছে, তো গরম পড়লে ওই একটা গ্রাম বাংলায় কথা আছে, গরু হারালে এমনই হয় মা। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো কংগ্রেসের, পুলিশ প্রশাসনের মাথায় তো কংগ্রেস তো রক্ষা করবে। মানে অদ্ভুত যুক্তি। কিন্তু এতদিন পর তোমরা লাইমলাইটে ফিরলে। ওনার আমার কথা হচ্ছে যে সুমনদা, এই উদরপিণ্ডি বুদর ঘরে চড়ানোর যে অভ্যাস মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে যে করে যাচ্ছেন, সব দোষ এখন অন্য দলের। ওই যে মাঝে মাঝে বলেন না, চাকরি খেয়েছে বিকাশ, এখন মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অধীর, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী এখন ঈশা খান চৌধুরী, এই বলে দিলেই হলো, অসুবিধার কি আছে? আমরা যে গত 5 বছর ধরে বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী যে পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণের তাস আপনি খেলেছেন মুর্শিদাবাদে, আপনার নেতা মন্ত্রীরা খেলেছে। আপনার সেদিন মনে ছিল না যখন আপনি রাত্রেবেলায় আপনার দলের এমএলএ বলছে ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দিতে হবে? একবারও একটা শাস্তি দিয়েছেন? এই যে আপনি আরএসএসের প্ল্যান যে পশ্চিমবঙ্গে সাকসেসফুল হচ্ছে, প্রতিনিয়ত ধর্মীয় মৌলবাদের জন্ম দিচ্ছেন, একটার পর একটাই দাঙ্গা করছেন। রাজ্য না চাইলে দাঙ্গা হয়? আপনি আজকে কার উপরে দোষ চাওয়াচ্ছেন? আরে আমরাই তো গিয়েছি প্রথমে, ঈশাই তো গেছে প্রথমে, ঈশা খান চৌধুরী গেছে, অধীর রঞ্জন চৌধুরী প্রতিদিন যাচ্ছে প্রত্যেকটা মানুষের পাশে। আপনি কোথায় আছেন? আপনার দলের নেতামন্ত্রীরা কোথায়? সারা মুর্শিদাবাদ জুড়ে আপনাদের এমএলএ, এমপি, কাউন্সিলর, বিধায়ক, পঞ্চায়েত প্রধান, মালদা, তাদের দেখা যাচ্ছে না কেন? আসলে এই দাঙ্গাটাকে করে দাঙ্গা এই খেলাটা, এই যে বিজেপি আর তৃণমূলের যৌথ প্রোডাক্ট, এই যৌথ প্রোডাক্টের দায়িত্ব আপনি উত্তর দিতে পারবেন? তুমি বলছো বিজেপি তৃণমূল দুপক্ষেরই লাভ হচ্ছে এতে? তার কারণ আপনি বলুন, 4 ঘন্টা পরে পুলিশ আসে শামসেরগঞ্জে, ধুলিয়ানে 4 ঘন্টা পরে পুলিশ আসে, গ্রামের মানুষ অভিযোগ করছে। মুখ্যমন্ত্রী উত্তর দিতে পারবেন? পুলিশ মন্ত্রী কি অধীর রঞ্জন চৌধুরী না পুলিশ মন্ত্রী ঈশা খান চৌধুরী? আপনি বলুন। আপনি একটু আগে অভিযোগ করেছেন যে বিএসএফ এর লোকেরা গুলি চালিয়েছে, বিএসএফ এর লোকেরা টাকা দিয়ে করেছে। আপনার কাছে যদি খবর থাকতো আপনি কেন অ্যাকশন নেননি? আইবি দপ্তরটা কে চালায়? অধীর রঞ্জন চৌধুরী, ঈশা খান চৌধুরী না অন্যরা? কংগ্রেস। পশ্চিমবাংলায় আপনারা প্রতিদিন একের সঙ্গে অপরের তর্জা করেছেন। ইন্টেলিজেন্স, কেন্দ্রীয় ইন্টেলিজেন্স, রাজ্য ইন্টেলিজেন্স যৌথভাবে যেগুলোকে দেখার কথা ছিল দেখেননি। তার কারণ এই দাঙ্গার প্রয়োজন ছিল। এই দাঙ্গার প্রয়োজনে ভোট ভাগ করা মনে ছিল না আপনাদের সেদিন যখন মুর্শিদাবাদের দাঁড়িয়ে যখন ভোট ভাগ করার খেলা করেছিলেন, ভোট ভাগ করতে চেয়েছিলেন, হিন্দু মুসলিম ভাগ করেছিলেন, শুধু অধীর রঞ্জন চৌধুরীকে হারাতে হবে। মুর্শিদাবাদ মালদার মানুষ সেরকম নয়। এই ধর্মীয় উন্মাদনার জিগির পশ্চিমবাংলার মাটিতে অধীর রঞ্জন চৌধুরী হেরে গেছেন। না তিল তিল করে বাঁচিয়ে তৈরি করেছেন, বীজ পুঁতেছেন আপনি, আপনার দল। আপনি বলুন, এই যে প্রতিদিন এই যে ভেনাম দেখিয়েছে বিজেপির নেতা মন্ত্রীরা, যে উস্কানি দিয়েছে, একটা এফআইআর করেছেন কোন বিজেপির নেতার বিরুদ্ধে? একবারও প্রতিবাদ করেছেন? একটাকেও জেলের হাওয়া খাইয়েছেন? না আপনার দল না বিজেপি, শুধু তর্জা করেছেন রাস্তায়। তদন্ত হচ্ছে, তদন্ত, শুধু তদন্তের নামে খেলা করেছেন, খেলা। আর পশ্চিমবঙ্গের মানুষ এই আগুনে জ্বলছে। এই রাজ্যে জানমাল যদি যার গেছে তার দায়িত্ব দায় সম্পূর্ণ আপনার। বেশ, আমি নিঃসন্দেহে তৃণমূল বিজেপির পক্ষে নিয়ে যারা বলবেন তাদের কাছে যাব, কিন্তু তার আগে সৌম্য যা বলল তার প্রায় একটা প্রতিধ্বনি ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী আজকে মুখ্যমন্ত্রীর এই সমাবেশের মঞ্চে, যাকে একেবারে এক ফ্রেমে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা গেছে, তিনি একটা বক্তব্য রেখেছেন ওই সমাবেশের পর। তহা বলছেন, এই সরকারের কিছু বিধায়ক, সাংসদ, সভাধিপতি এবং সভাপতি আছেন যারা দিনের বেলায় তৃণমূল আর রাতে আরএসএসের ভূমিকা নিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে এদের চিহ্নিত করে সরাতে হবে ইত্যাদি এবং ইত্যাদি। আমি দ্রুত একবার, যেহেতু এই কংগ্রেস এবং বামেদের কথার সঙ্গে ন্যারেশনের সঙ্গে ন্যারেটিভটা একেবারে মিলে গেল, একবার দেখাবো তহা সিদ্দিকী কি বলেছেন।
সরকারের কিছু এমএলএ আছে, এমপি আছে, সভাধিপতি আছে, সভাপতি আছে, এরা দিনের বেলায় তৃণমূলের ভূমিকা নিচ্ছে আর রাত্রের বেলায় RSS বিজেপির ভূমিকা নিচ্ছে। মমতা ব্যানার্জিকে এইগুলোকে চিহ্নিত করে এইগুলোকে সরাতে হবে। এ তো আমার মনে পড়ে যাচ্ছে বাম আমলের শেষের দিকে 2009 থেকে 2011 বাম নেতারা বলতেন যে দিনের বেলা তৃণমূল আর রাতের বেলা মাওবাদী। এই অভিযোগ প্রায় ঘুরে ফিরে আবার তোমাদের দিকেই। দুটো কথা বলি, একটা হচ্ছে দেখুন আজকে মমতাদি যাই হোক না কেন তৃণমূলের মরাগাঙে বান এনেছেন, তাকে নিয়ে এত আলো ওই কংগ্রেসের আচ্ছা গুলিয়ে যায় একই ব্যাপার, সাপোর্ট করে দিচ্ছে, একই ব্যাপার। আমার যেটা বলার বক্তব্য হচ্ছে উনি একটা ভালো কথা বলেছেন যে বিজেপির বিরুদ্ধে FIR হয় না কেন। আসলে আমার মনে হয় উনি সারাদিন টিভিটা দেখেন না, এখানে এসে বলতে শুরু করেন। আমি আপনার বরঞ্চ এই প্রশ্নটা করা উচিত ছিল যে যারা আপনার জোট সঙ্গী হয়েছেন সেই CPM সারা জীবনে মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটা FIR করেনি কেন? 21শে জুলাইয়ের পর FIR হয়নি। আপনি ভাবুন বিধানসভা ভেঙে দিল, FIR হলো না, ওখানে FIR এর দরকার ছিল না, ওখানে স্পিকার রুলে ওনাকে অ্যারেস্ট করা উচিত ছিল, সেটাও করেনি, আমায় করেছিল, ওনাকে করেনি। আচ্ছা আমি বলি আপনি ভালো করে আপনি আরে না না আমি ঢুকেছিলাম ওখানে হাইওয়ে বন্ধ করে বসেছিলেন, 26 দিন হাইওয়ে বন্ধ করে বসেছিলেন, একটা FIR করেনি। আর অনির্বাণ বলছিল যে আমি কি করছিলাম, আমি একটা আন্দোলনের ভেতরে ঢুকে পড়েছিলাম, তো সেখানে আপনার ভাঙচুর করার অভিযোগ ছিল না। 3 দিনের জন্য জেল হয়েছিল, ওটা ভাঙচুরটা মমতা ব্যানার্জি হয়েছিল, 3 দিনের জেল হয়েছিল, কিন্তু মমতা কিছু হয়নি। আমি অনির্বাণের কাছে যাব, কিন্তু দেখুন FIR এর কথা যদি হয় তাহলে কিন্তু সংবাদ মাধ্যমকেও 30 সেকেন্ড দিতে হবে, তার কারণ এত মামলা এবং FIR সংবাদ মাধ্যম এ রাজ্যের আমাদের কাছে আসে, এই কিন্তু বিশ্বাস করুন অনেকে FIR হয়ও না। যেরম ধরুন রাজ্যের মন্ত্রী, গ্রন্থাগার মন্ত্রী, এদিক ওদিক করবেন না, সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি প্রকাশ্যে কলকাতা শহরে দাঁড়িয়ে যে হুমকিটা দিলেন, তারপর একটা FIR হয়েছে। ব্যবস্থা বাদ দিন, আমি বলছি কাউকে একটা তীব্র নিন্দা করতে শুনেছেন সরকারের তরফ থেকে? কি বললেন? প্রায় মনে হচ্ছে কলকাতাবাসী রাজ্যের মন্ত্রীর শত্রু। সংবিধান হাতে নিয়ে যিনি শপথ নিয়েছেন তিনি বলছেন কলকাতা অচল করে দেব, তারপর না, তার আর পর নেই। কিন্তু কি বলেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী দেখুন। আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব, তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম, সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 করে কথা লাগবে, বাস এরা আসবে কলকাতায় বসে চিড়ে গুড় পানি বাতাসা মুড়ি খাবে আর একটু বসবে, কিচ্ছু করতে হবে না, তো দেখবেন টনকটা কেমন নড়ে। অনির্বাণ, আমি বলছি যে কলকাতাবাসী কি করলো? এই যে রাজ্যে দাঁড়িয়ে উনি এই কথা বলছেন, ওনার ক্যাবিনেট যিনি চালান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ওয়াকফ আন্দোলনকে সমর্থন করেছেন। সেই রাজ্যে দাঁড়িয়ে রাজ্যের একজন মন্ত্রী, ক্যাবিনেট সদস্য বলছেন যে আমি কলকাতা বন্ধ করে দেবো। কেন? না দেখুন, প্রতিবাদের অধিকার আছে, কিন্তু কলকাতা বা যে কোনো জায়গায় অ্যাকচুয়ালি বন্ধ করে দেওয়া যদি হয় সেটা আমিও বিরোধিতা করব। সেটা তিনি তার ক্যাডারদের তাতাতে কি বলবেন সেটা তার ব্যাপার, কিন্তু এরকম শব্দচয়ন না করলেই ভালো। কিন্তু একটা কথা বলি, সৌমদা একটু আগে একজন খুব ভালো CPM নেতার কথা বলছিলেন, বিকাশ বাবুর প্রতি সৌমদার দরদ হঠাৎ করে এত উঠলো কেন বুঝলাম না। যারা যে নিয়মিত সাইবারির কাণ্ড তোমরা বলো তোমরা বিকাশ ভট্টাচার্যকে বলো আরএসএস স্লিপারে, আরে তোমরা বলো না সিদ্দিকুল্লাহ চৌধুরী, অধীর চৌধুরী, অধীর চৌধুরী দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব, তার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। একটু আগে ইন্টেলিজেন্সের কথা সৌমদা বলছিলেন, অধীর চৌধুরীর আত্মসহায়ক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার অধীর চৌধুরী জানতে পারেন কালীঘাটের সবই তো গ্রেপ্তার, ঠিক করে তদন্ত করে কালীঘাট ভাইকে আমি আসবো। দেখুন, আপনাকে কিছু বলতে গেলে 10 বার ভাবতে হয়, কিন্তু আমি আপনাকে বলছি আপনি কি বলছেন যে সংবিধানের শপথ নিয়েছে, যে বুকে করে এরম করে সংবিধানটা ধরে সংবিধানের মন্দিরটাকে ভেঙে দিল, তার কাছ থেকে আপনি বলছেন যে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? তার মন্ত্রিসভার একজন সংবিধানের শপথ নেওয়া মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিং লাফিয়ে লাফিয়ে ভাঙছিল, অর্জুন সিং লাফিয়ে লাফিয়ে ভাঙছিল, এই
দৃশ্য দেখে তারপরও কেউ বলবেন যে ওই দিনে তৃণমূল আর রাতে আরএসএস না কি বললেন আমি জানি না, কিন্তু আজকে বিজেপি সকাল থেকে একটার পর একটা কর্মসূচি, হিন্দু শহীদ দিবস পালন করলেন শুভেন্দু অধিকারী, আর ঘরছাড়াদের নিয়ে ভবানী ভবনের সামনে ডিজির জন্য দেখা করার জন্য ধর্নায় বসলেন সুকান্ত মজুমদার। দেখুন, বাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে, পুলিশ থাকতেও আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে, পুলিশে থামতে পারেনি, আমি বাঁচতে পারছিলাম না, দিয়ে বিএসএফকে ডেকে এনে তারপরে বেঁচেছি আমরা। অশান্তির জেরে মুর্শিদাবাদের ঘরছাড়া পরিবারগুলির একাংশকে নিয়ে বুধবার সোজা রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করতে ভবানী ভবনে পৌঁছন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু ডিজির সঙ্গে দেখা না হওয়ায় রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। এর মধ্যেই ডিসি সাউথ এসে সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। ডিজির সঙ্গে দেখা করতে সন্ধ্যের পরও ভবানী ভবনের সামনে ঠায় বসে থাকেন মুর্শিদাবাদের ঘরছাড়া বাসিন্দাদের একাংশ। ডিজি তো নেই বলছেন, কখন আসবেন তাও ঠিক নেই। পুলিশের উপরে ভরসা রাখতে পারছেন না, কি চাইছেন আপনারা? ওনারা বলেছেন ডিজি মিটিং এ ব্যস্ত, কি মিটিং আমরা জানি না, কোথায় আছেন কেউ বলতে পারছেন না, কোথাও একটা আছেন বলছে মিটিং এ আছেন, আপাতত মনে হচ্ছে উনি নিখোঁজ, পাওয়া গেলে পরে তখন উনি আসবেন। সাহেবের হয়তো আত্মমর্যাদায় লাগছে, কেন আমি ভিকটিমদের সাথে দেখা করব। অবশেষে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ভবানী ভবনে পৌঁছানোর পর মুর্শিদাবাদের ঘরছাড়া ও বিজেপি প্রতিনিধিদের ভিতরে ঢুকতে দেওয়া হয়। ডিজিপি এসেছেন এবং তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এমনটাই এসে জানালেন ডিসি সাউথ প্রিয়ব্রত রায়, এবং তারপরেই কিন্তু 4 জন বিজেপির প্রতিনিধি অর্থাৎ সুকান্ত মজুমদার, তাপস রায়, অর্জুন সিং, জগন্নাথ চট্টোপাধ্যায়, সেই 10 জন আক্রান্ত পরিবারের সদস্যরা, তাদেরকে নিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করলেন। আমরা ডিজিপি সাহেবের সাথে সমস্ত বিষয়, আমাদের দাবি দেওয়া সহ আমরা যে আমাদের গ্রিভেন্স অর্থাৎ আমাদের যে অভিযোগ সেটা বলেছি, এবং প্রত্যেকে নিজের নিজের অভিযোগ পরে ডিজিপি সাহেব তাদের শুনেছেন। আমরা এখনো পর্যন্ত তার কাছ থেকে আশ্বস্ত হব এই ধরনের কোনো কিছু আমরা অন্ততপক্ষে পাইনি। রাবণ যদি সীতাকে নিয়ে প্রেস কনফারেন্স করে যে অপহরণ হলো কেন জবাব দাও, তাহলে ঠিক যেরকম দেখতে লাগবে বিজেপির হিন্দুদের নিয়ে প্রেস কনফারেন্স, ঘরছাড়াদের নিয়ে প্রেস কনফারেন্স অনেকটা ওরকমই দেখতে লাগছে। কারণ ভারতীয় জনতা পার্টির দৌলতে যারা ঘরছাড়া হয়েছেন তাদের প্রতি বিজেপির কান্না আসলে কুমিরের কান্না। বুধবার বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হিন্দু শহীদ দিবস পালন করেন বিজেপির বিধায়করা। রাস্তায় শহীদ বেদি তৈরি করে মালা দেওয়া হয়। হিন্দুদের রক্ত হবে না কো ব্যর্থ, হিন্দুদের রক্ত হবে না কো ব্যর্থ। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের খুনে প্রধান অভিযুক্ত মমতা ব্যানার্জি। চোখের জল ফেলুন, চোখের জলে শপথ নিন, এই হিন্দু বিরোধী সরকারকে আমরা ফেলবো, খুনিদের জেলে পুরবো। মৃতদেহের ওপরে দাঁড়িয়ে রাজনীতি করাটাই তো বিজেপির স্বভাবসিদ্ধ ভঙ্গি। আমি তো এক্সপেক্ট করেছিলাম হিন্দু শহীদ দিবস শুভেন্দুবাবু আপনারা সেই দিন পালন করবেন যেদিন এদেশের কোটি কোটি হিন্দু ভক্তির টানে বিজ্ঞাপন দেখে, বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে মহাকুম্ভে স্নান করতে গেলেন নিজেদের আস্থার জন্য, নিজেদের বিশ্বাসের জন্য, আর সেখানে আপনাদের যোগী আদিত্যনাথের প্রশাসনের দুর্বলতার জন্য, প্রশাসনের ত্রুটির জন্য, ব্যবস্থাপনা ত্রুটির জন্য শয়ে শয়ে হিন্দুকে প্রাণ দিতে হলো, পদপিষ্ট হয়ে মরতে হলো, যার হিসাব পর্যন্ত আজ পাওয়া গেল না। সব মিলিয়ে মুর্শিদাবাদে ওয়াকফ প্রতিবাদে অশান্তি ঘিরে তুঙ্গে চাপানো তোর। অনির্বাণ বিশ্বাস ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, রাজনীতির দায় বা প্রশাসনের দায় কে নেবে? আমি এই প্রশ্নে একবার পার্থদার কাছে যাব, কিন্তু তার আগে জেলা পরিষদের হিসেবটা বলি। জেলা পরিষদের 78টা আসনের মধ্যে 74টা তৃণমূল কংগ্রেসের, বিধানসভা আসন 22টা জেলা 20টা তৃণমূল কংগ্রেসের, মুর্শিদাবাদ জেলার 3টে সাংসদ 3 জনই তৃণমূল কংগ্রেসের, জঙ্গিপুর, বহরমপুর এবং মুর্শিদাবাদ। আমি ঠিক এই জায়গা থেকে পার্থদার কাছে আসব যে একেবারে সরাসরি পুলিশের দায় নেই, দায় বিএসএফের। প্রশাসনিক পার্ট গেল, রাজনীতির পার্ট, যে প্রশাসনিক দায় একেবারে সরকারের নয় বরঞ্চ ঈশা খান চৌধুরী। আমি এই প্যাটার্নটা নিয়ে, হ্যাঁ একদম, যে দেবাংশুকে দেখালেন, আমার মনে হলো মশা আন্দোলন করছে ম্যালেরিয়ার বিরুদ্ধে, আর কিছু না। ও যেসব ম্যালেরিয়া জীবাণুটা এখানে বসে বসে সেই কথাটা বলছে, মশা আন্দোলন করছে ম্যালেরিয়া। আমরা মনুষ্যতর জীবে চলে গেছি, এবার একটু মনুষ্য পদবাচ্য হয়ে পার্থদার কাছে যাব।
হ্যাঁ সুমন, আসলে বিশুদ্ধ রাজনীতির চর্চা চলছে মুর্শিদাবাদকে ঘিরে। আমরা দেশ জুড়েও যা দেখি যে ধর্মকে ঢাল বানিয়ে, বর্ম বানিয়ে যেরকম হচ্ছে মানুষের জীবনের প্রত্যেকটা ইস্যু একটার পর একটা হারিয়ে যায়, ঠিক একই রকমভাবে আপনি যদি দেখেন এই হারানোটা এবার বিএসএফকে ঢাল বানিয়ে রাজ্যের পুলিশের ব্যর্থতা, সেটাকে ঢাকার একটা চেষ্টা আজকের থেকে নতুন উদ্যমে শুরু হলো। ফলে এখানে পুলিশ, একটা নির্বাচিত সরকারের অধীনে পুলিশের কাজ প্রাথমিকভাবে সেই রাজ্যের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, নির্ভয় মানুষ থাকবে। তা না হয় গতকাল নববর্ষের দিন গঙ্গায় নৌকা করে মানুষ বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে, এটা রাজ্যের ল অ্যান্ড অর্ডারের জন্য সবচেয়ে খারাপ বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনটা তৈরি হলো কেন? এটা হলো রাজ্যের পুলিশের নিষ্ক্রিয়তা বলতে যা বোঝায় সেটা হচ্ছে একেবারে জেনিথ, মানে একেবারে পৌঁছেছে সর্বোচ্চ জায়গায়। এই কারণে প্রশ্নটা ইম্পর্টেন্ট যে আপনি বকটুয়ে যখন দেখবেন ঘটনা ঘটেছিল, আগুন জ্বলছে, 10 জন মারা গেছিলেন, সেই সময় কোনো পুলিশ ডাকতে পারেনি কেউ, কারণ তৃণমূলের নেতার দায়িত্বে ছিল পুলিশ ডাকার। ফলে আমার প্রশ্ন আজকে যে যখন মুর্শিদাবাদে 4 দিন ধরে এই দাঙ্গার পরিস্থিতি চলছে অথচ পুলিশ ঢুকতে পারছে না, পুলিশকে ফোন করা হলে পুলিশ বলছে আমি আসছি, গাড়ি নেই, ফলে আসলে কার নির্দেশে এই পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছিল? এটা পুলিশ প্রশাসন, রাজ্যের মুখ্যমন্ত্রী সকলকে দিতে হবে, কারণ এই ব্যর্থতা, পুলিশি ব্যর্থতার দায় হিসেবে এই সাধারণ মানুষগুলো বাড়ি ছাড়া হয়েছে। ফলে এখানে মানে ঈশা খান চৌধুরীর নির্দেশে নয় বলছে, আমি বললাম যে ঈশা খান আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আবারও বলছি, কিন্তু তার দায়িত্ব তিনি হচ্ছেন চাপানোর চেষ্টা করছেন অন্যদের উপর। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী থাকার সময় বারবার 34 বছরের বাম শাসনে বহু ঘরছাড়াকে শুধুমাত্র অন্য জায়গায় ক্যাম্পে যাবতীয় রসদ জুগিয়েছেন দিনের পর দিন, তা নয়, ধর্মতলার ওই তখন বোধহয় ওয়াই চ্যানেল, সেইখানে দিনের পর দিন এনে যে যারা সিপিএমের অত্যাচারে ঘরছাড়া হয়েছেন তাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন আন্দোলন করেছেন। এখন তো বোঝা যাচ্ছে যে তার সেই আন্দোলন প্রকৃত ছিল না প্রতীকী ছিল ক্ষমতায় আসার জন্য। ফলে এটা খুব পরিষ্কার যে ক্ষমতায় আসার জন্য যা যা লাগে তিনি তাই করেছেন, মৃতদেহ নিয়ে রাজনীতি থেকে শুরু করে এভরিথিং, দায় চাপানোর অন্যকে। আমার কথা হচ্ছে অন্য, যে এই যে যখন মুর্শিদাবাদে এরকম একটা পরিস্থিতি সমান তৈরি হলো, এবার এই পরিস্থিতির সুযোগ কে বা কারা নিতে চাইছে? আপনি আজকের মুখ্যমন্ত্রী যখন বলছেন যে অমিত শাহকে বোঝান প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করে, অর্থাৎ প্রধানমন্ত্রী ভালো, অমিত শাহ খারাপ, কিন্তু কিছুতেই বলতে পারছে না যে সাম্প্রদায়িক রাজনীতিটা খারাপ। সেটা হচ্ছে যে আমাদের অমিত শাহ যা করে প্রমোট করেন, এবং সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদীও করেন। এবং এই কারণের জন্য আমি বলছি যে দেখুন, সুকান্ত মজুমদার সেদিন আমার মনে আছে যে পরশুদিন সম্ভবত তিনি বলছেন যে যখন এই 26,000 চাকরি তাদেরকে নিয়ে, যারা চাকরি হারিয়েছে তাদের নিয়ে তাদের মিছিল করার কথা, মিছিল পাল্টে গেল, তখন সেই মিছিল বলছেন যে এটা এখন ভাতের মিছিল নয়, এটা জাতের মিছিল, জাতের আন্দোলন চলবে। আমি বলছি এখানে ইম্পর্টেন্ট পার্ট যে এবার 26,000 মানুষের চাকরি গেছে শিক্ষকের, তার পেছনে 25 লক্ষ মানুষের আনসার্টেনিটি ছিল। আচ্ছা, চাকরি গেছে যাদের জন্য অভিযুক্ত পার্থ চ্যাটার্জি, সুবীরেশ ভট্টাচার্য, মানিক ভট্টাচার্য, কল্যাণময় গাঙ্গুলি, যদি এইভাবে কখনো আপনি ভাবার চেষ্টা করেন এই মানুষগুলো মন্ত্রিসভার, এরা সবাই হিন্দু, এরা সবাই ব্রাহ্মণ সন্তান, আমি বলছি ইজ ইট দ্য ওয়ে? যে আপনি যদি মনে করেন যে একটা দুর্নীতির বিরুদ্ধে লড়াই, তাকে একটা ধর্মের বর্ম চড়াবেন। ফলে মুর্শিদাবাদকে নিয়েও যারা আসলে আজকে এই ধর্মের রাজনীতি করতে চাইছেন, বিশুদ্ধ ভোটের রাজনীতি, এবং এখানে বিজেপি এবং তৃণমূল হচ্ছে যে একে অন্যের পরিপূরক ভূমিকা পালন করছে, এবং কার্যত মুখ্যমন্ত্রীর এর জন্য, ইনঅ্যাকশনের জন্যই আজকের বিজেপি এই সুযোগটা আমাদের রাজ্যে পাচ্ছে এই জাতের নামে রাজনীতি করার। এইটা হচ্ছে যদি আটকানো না যায়, আবারও বলছি যে অযোগ্য প্রার্থীদের সামনে রেখে অযোগ্যদের বাঁচানোর যেরকম চেষ্টা হয়, ধর্মকে সামনে রেখে, ধর্মীয় বিভাজন, সাম্প্রদায়িক উত্তেজনা, এটাকে সামনে রেখে কিন্তু কাজ, শিল্প, এমপ্লয়মেন্ট সব হাওয়া হয়ে যাচ্ছে। আমাদের 26-এর ইস্যু হবে এই ধর্মীয় বিভাজনের ইস্যু, সেই মডেলটাই চলছে। আনফর্চুনেট পার্ট এটাই। ধন্যবাদ পার্থদা। আমি বলছি পার্থদা বলছেন যে সাম্প্রদায়িক রাজনীতি খারাপ, এইটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেননি। আজকে কিন্তু দুটো অংশে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম না দেখে, ধর্ম নির্বিশেষে এই শব্দ বলেছেন, যারা দাঙ্গা করেছে একজনকেও ছাড়বো না, কোনো দাঙ্গা সাপোর্ট করি না, যে ধর্মেরই হন না কেন, হিন্দু হন বা মুসলমান। আমি সেটা দেখাবো, কিন্তু তার আগে একবার খুব যন্ত্রণা নিয়ে যে প্রতিবেদনটা আপনাদের সামনে রাখবো আজকে, সেটা হচ্ছে ধরুন যারা প্রাণের দায়ে মুর্শিদাবাদ থেকে ওই নৌকো চড়ে, তার মধ্যে একেবারে 8.5 মাসের অন্তঃসত্ত্বা মাও রয়েছেন, তারা এসেছেন মালদাতে। বারবার সেই ছবি, তাদের কাহিনী আপনাদের দেখিয়েছি। যারা রয়ে গেলেন প্রাণ হাতে করে মুর্শিদাবাদের দাঙ্গা বিধ্বস্ত অংশে, তাদের ছবিও দেখিয়েছি। কিন্তু প্রতিদিন বলেছি যে একটা বড় অংশের মানুষ, তারা কেউ আত্মীয়তার সূত্রে বা অন্য জানাশুনো অথবা কোথায় যাবেন এটা বুঝতে না পেরে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে গেছেন।
তাদের কাছেও পৌঁছে গেছিলাম আমরা। কি বলছেন তারা এই প্রতিবেদনটা দেখিয়ে আবার এই যে হিংসা হয়েছে সেই প্রসঙ্গে আসবো। দেখুন কেমন আছেন ঝাড়খণ্ডে আমাদের এই রাজ্য থেকে যারা বাধ্য হয়ে ছেড়ে গেছেন, ছাড়তে বাধ্য হয়েছেন প্রাণ বাঁচাতে, তাদের কথা। ভেঙে দিয়ে স্যার, যে রাস্তা তো পুড়িয়ে দিল সব, আবার টাকা পয়সাও শেষ করে দিল। কয়েক দশক ধরে মিষ্টির দোকানে ক্যাশে বসতেন যিনি, মুর্শিদাবাদের হিংসা তাকেই আজ পথে বসিয়েছে। কেউ আবার কোনো ক্রমে পাঁচিল টপকে পালিয়ে প্রাণে বেঁচেছেন। ভিটে মাটি ছেড়ে ভিন জেলা নয়, একেবারে ভিন রাজ্যে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। কিচ্ছু নয় আমাদের বাড়িতে, আমি যে প্যান্টটা পরে এসেছি, জামাটা পরে আসতে পারিনি আমি ওখান থেকে। অশান্তির জেরে পড়শি রাজ্য ঝাড়খণ্ডের পাকুড় জেলায় আশ্রয় নিয়েছে মুর্শিদাবাদের একাধিক পরিবার। কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয়ের বাড়িতে, তো কারুর ঠাঁই হয়েছে রাস্তার ওপরে থাকা হনুমান মন্দিরে। পয়লা বৈশাখে গত 50 বছর ধরে ফজরি সাহার দোকানে তারা বিভিন্ন ধরনের মিষ্টির সামগ্রী বিক্রি করেন। এবারের পয়লা বৈশাখ একদম আলাদা, কারণ দোকান তো নয়ই, নিজের রাজ্য ছেড়ে ভিন রাজ্যে এসে থাকতে হচ্ছে তাকে। ভেঙে দিয়ে স্যার, যে রাস্তা তো পুড়িয়ে দিল সব, আবার টাকা পয়সাও শেষ করে দিল সব। আর হালকা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। দোকান কি অবস্থায়? দোকান সব ভাঙচুর, কিছু আলমারি ফালমারি কিচ্ছু নাই, লুট করে নিয়েছে। মা আর বউকে নিয়ে কোনো ক্রমে পালিয়ে প্রাণ বাঁচিয়েছেন জাফরাবাদের দিঘরির বাসিন্দা অসিত কুমার সাহা। প্রথমে আশ্রয় নিয়েছিলেন এক আত্মীয়ের বাড়ি, আর এখন ঠাঁই হয়েছে এই মন্দিরে। ঝাড়খণ্ডের পাকুড় জেলার নগরনবী এলাকা, সেখানে মন্দিরে বসে রয়েছি। সুনীতি সাহা তার ছেলেকে নিয়ে এখানেই বসে রয়েছেন, কারণ এখনো তাকে তাড়া করছে সেই দিনের ভয়াল স্মৃতি। যেরকম বৃষ্টি হয় সেরকম আমাদের বাড়িতে ইট পাথর ছুঁড়ে মারছে আমরাকে, এত সমস্যা, বোম চালাচ্ছে বাড়িতে। আমাদের ভিডিও আছে, আমার বাড়ি এমন করে জ্বালাচ্ছে, আমার ভিডিও আছে আমার কাছে। আমরা পাঁচির টোপকে কোনো রকমে পালিয়ে গেছি, না আমরাকে তো পুড়িয়ে মেরে ফেলে দিত। জাফরাবাদেই বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে খুন করা হয় হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দনকে। তাদেরই প্রতিবেশী রিন্টু সাহা। হামলা হয়েছিল তাদের বাড়িতেও। আমার ওর মধ্যে আমার একটা কাকাতো ভাই আমার বেরিয়ে ধরেন চলে পালিয়ে এলো যে আমাদের ক্ষমা করে, আমাদের কি ভুল হয়েছে, যদি অন্যায় করে থাকি তো ক্ষমা করে। তোদের কোনো ক্ষমা নাই, এক একজনকে কাটবো। ওখানে গেলেই তো মনে হয় শেষ হয়ে যাব আমরা। কতদিন থাকবে ওখানে বিএসএফরা, কতদিন থাকবে? যাব কোথায় থাকবো এটাও তো ব্যবস্থা নেই কিছু। ক্যাম্প চাইছি আমরা, ক্যাম্প চাইছি, একটা যেন ক্যাম্প থাকে। ভিটে মাটি ছেড়ে ভিন রাজ্যে পালিয়ে যাওয়াই পরিবারগুলোর দাবি। প্রশাসনের তরফে তাদের ফেরানোর জন্য এখনো কোনো রকম যোগাযোগ করা হয়নি। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এই মানুষগুলোর যে প্রশ্নগুলো করছেন তার জবাব আমাদের কারুর কাছে আসে? আর জবাব দেওয়ার দায়টা যাদের, প্রশাসন, রাজনৈতিক নেতারা, নেত্রীরা, তারা কি বলছেন? আমি বলছি আজকের ইমাম মুয়াজ্জেমদের সভা, সেখান থেকে দুটো অংশ আই রিপিট মুখ্যমন্ত্রীর কথা আমার ভালো লেগেছে। এক হচ্ছে যে দাঙ্গা যারা করেছে তাদের একজনকেও তিনি ছাড়বেন না এবং কোনো সেক্ষেত্রে ধর্ম দেখবেন না। কি বলেছেন দেখাবো। এর মধ্যে যদি কেউ মাছ ধরতে নেমে দাঙ্গায় প্ররোচনা দেন আর দাঙ্গায় উস্কানি দেন, সে যেই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, আমার কাছে কিন্তু ক্ষমা পাবে না। কারণ আমি বাংলার মাটিকে রক্তাক্ত করতে দেব না, বিষাক্ত করতে দেব না। মনে রাখবেন, সবাই ভালো থাকলে তবেই আমরাও ভালো থাকবো, আপনারাও ভালো থাকবেন। যারা দাঙ্গা করেছে আমি একজনকেও ছাড়ব না। আমি কোনো দাঙ্গাকে সাপোর্ট করি না, করতে দেবই না। দেখুন, এইটা যদি সরকারের অবস্থান হয়, নিঃসন্দেহে শাসক বিরোধী কারুর কিচ্ছু বলার থাকতে পারে না। কিন্তু এইখানে প্রশ্নটা জাগে যে বিএসএফের গুলি চালানো যদি স্ক্যানারের নিচে আসে, রাজ্য পুলিশের গুলি চালানো একই রকমভাবে স্ক্যানারের নিচে আসবে না কেন? বিরোধী দলের যারা, শাসক দলের অভিযোগ যে ভয়ঙ্কর উত্তেজনা ছড়াচ্ছেন, ভয়ঙ্কর প্ররোচনা দিচ্ছেন। প্ররোচনামূলক বক্তব্য যখন শাসক দলের নেতা, মন্ত্রী, বিধায়কদের কাছ থেকে আছেন, তাদের বিরুদ্ধেও সমান ব্যবস্থা নেওয়া হবে কি? ঠিক এইখান থেকে আমি পরের আরেকটা অংশ মুখ্যমন্ত্রীর বলা আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে ইমাম মুয়াজ্জেমদের সমাবেশ। একেবারে স্পষ্ট সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন এবং মঞ্চের ওপর থেকে মা দুর্গা, মা সরস্বতীর কথাও বলেছেন। কি বলেছেন দেখুন। কি জয় বাংলা, जय माँ दुर्गा जय, जय माँ काली जय। आप लोग तो सब भाग लेते हैं, तो
तो अगर आपका प्रोग्राम में हम भाग लेते हैं तो असंतोष की बात क्या है? आप सऊदी अरब में जाके गला मिलाते हैं तो गलती नहीं होता है, तो अब नरेंद्र मोदी क्यों, नरेंद्र इस्लाम क्यों नहीं होता है? और ममता अगर जाते हैं तो ममता के लिए टाइटल भी बदल देते हैं, आई विड्रॉ नरेंद्र इस्लाम वर्ड, कि मेरे को काटिसी के लिए। अमित शाह जी, आपको तो कोई पहचानता नहीं है, वो इसको ही पहचानता है जो गुजरात दांगा में देखा, वो लोग पहचानता है बहुत अच्छा से, वो आज भी हम लोग नहीं भूला। দেখুন, নেতা নেত্রীরা বিশেষ করে নির্বাচিত জনপ্রতিনিধিরা যখন তারা নির্বাচিত হয়ে কোনো পদে যান, তাহলে তিনি কি কোনো একটা ধর্মের প্রতিনিধি হিসেবে যান? নয়তো তার উপাধি পাল্টাবে কেন? এ তো বেসিক ফান্ডামেন্টাল প্রশ্ন আমাদের থেকে গেল। আমার পরের বক্তা বাকিবিল্লাহ মোল্লা, যিনি সভাপতি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের, আজকে যারা এই সভাটা আয়োজন করেছেন, তার কাছে আমার পরিষ্কার প্রশ্ন থাকবে যে দেখুন, গোটা দেশের একটা আইন, সেটা পশ্চিমবঙ্গে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এখানে এ রাজ্যে আইন লাগু হবে না, আমি জানি না, আমার আইনি জ্ঞান খুব সীমিত, কিভাবে সেটা সম্ভব আমি সত্যি জানি না। কিন্তু প্রথম দিন থেকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াকফ আন্দোলনের সমর্থক, এবং আজকেও মঞ্চের ওপর থেকে তিনি সমর্থন করেছেন। অথচ দেখুন, গোটা দেশের আইন, গোটা দেশে নানাভাবে নানা ফরম্যাটে প্রতিবাদ হয়েছে, কিন্তু কোনো প্রতিবাদী কার্যত একটা অত্যন্ত বা কম স্কেলে ত্রিপুরার ঘটনা ছাড়া কোনো হিংসাত্মক আন্দোলন ঘটেনি গোটা দেশে। এই রাজ্যে কেউ প্রশ্ন তুলতেই পারেন, তাহলে এই রাজ্যে কি হিংসা করে পার পেয়ে যাওয়া যায়? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, বাকিবুল্লার কাছে আমি আসবো, যে একেবারে পরিষ্কার বলেছেন যে আন্দোলনটা দিল্লি গিয়ে করুন, দিল্লিতে প্রধানমন্ত্রীর সময় চান, দিল্লিতে রাষ্ট্রপতির সময় চান, দরকার হলে ট্রেনে যান, দরকার হলে অ্যাপয়েন্টমেন্ট করুন, আমি তো আপনাদের পক্ষে। স্ট্র্যাটেজিক মুভ কিনা জানি না, কিন্তু বাকিবুল্লার কাছে আমার প্রশ্ন থাকবে যে এই রাজ্যে কেন অশান্তি হবে, এবং সেই অশান্তি যখন হয়েছে কতটা তার বিরুদ্ধে, এই হুলিগানিজম, এই গুন্ডামির বিরুদ্ধে আপনারা সরব হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন দ্য নেম অফ আল্লাহ। সর্বপ্রথমে মুর্শিদাবাদ, ভাঙড় সহ সারা রাজ্যে যারা ওয়াকফ নিয়ে আন্দোলন করছেন, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্দোলনকারীদের কাছে শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে আন্দোলন করার জন্য অনুরোধ করছি। যারা গাড়ি জ্বালিয়ে, রাস্তা অবরোধ করে মানুষকে কষ্ট দিয়ে আন্দোলন করছে, তাদেরকে বিরত থাকার জন্য আহ্বান করছি। আমি দুজনকে কুপিয়ে খুন করা হয়েছে, দুজনকে কুপিয়ে খুন করা হয়েছে বাড়ি থেকে বের করে। প্রকৃত মুসলিম বা প্রকৃত হিন্দু যারা, তারা কখনো এই হিংসা করে না, হিংসা ছড়ায় না। আমি এর আগেও এবিপি আনন্দ অনুষ্ঠানে এসে বলেছি যে সংখ্যাগুরুদের দায়িত্ব সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া। মুর্শিদাবাদে সংখ্যাগুরু হচ্ছে মুসলিমরা, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ভাইরা। ওখানকার মুসলিমদের দায়িত্ব হিন্দু ভাইদেরকে নিরাপত্তা দেওয়া। তাই আমরা সর্বপ্রথমে শান্তি সম্প্রীতির কথা বলবো। সারা ভারতবর্ষের মাটিতে শান্তি সম্প্রীতি বজায় থাক, এটা আমাদের আবেদন। দ্বিতীয় কথা, আমরা দেখেছি এই ওয়াকফ আইনে, ওয়াকফ নিয়ে যখন সংসদে ভোট হয়েছে, আমরা দেখেছি লোকসভায় সম্ভবত 233টি ভোট এই ওয়াকফ বিলের এগেনস্টে ভোট পড়েছে। তার মধ্যে 46 জন মুসলিম সাংসদ রয়েছে এবং 187 জন অমুসলিম সাংসদ। রাজ্যসভায় 95 জন ওয়াকফ বিলের এগেনস্টে ভোট দিয়েছে, তার মধ্যে 12 জন মুসলিম সাংসদ এবং 83 জন অমুসলিম সাংসদ। সুতরাং এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে অমুসলিমরাও কিন্তু ওয়াকফ বিলের এগেনস্টে অমুসলিম সাংসদরাও ভোট দিয়েছে। তাই আমাদের লড়াই হিন্দু ভাইদের সাথে নয়, আমাদের লড়াই কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে। তৃতীয় কথা বলবো, আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার কয়েকটি কথা বলেছে, আমাদের খুব ভালো লেগেছে। যে 1 নম্বর কথা সুপ্রিম কোর্ট বলেছে, ধর্ম নিরপেক্ষতা সবার জন্য প্রযোজ্য হওয়া দরকার। এটা আমাদের আমরা অত্যন্ত খুশি এবং আমরা তাকিয়ে আছি যে দেশের সর্বোচ্চ আদালত এই ওয়াকফ ইস্যু নিয়ে যে পিটিশন দাখিল হয়েছে, নিশ্চিতভাবে একটা ভালো কিছু আমাদের জন্য কিছু শোনাবে।
আর একটা কথা আমাদের খুব ভালো লেগেছে, সুপ্রিম কোর্ট বলেছে যে এই বোর্ডে 22 জন সদস্যের 8 জন মুসলিম কেন? তাহলে অমুসলিমদের ট্রাস্টে মুসলিমদের জায়গা হবে তো? এটাও আমাদের খুব ভালো লেগেছে। আমাদের প্রথম দিন থেকে দাবি ছিল, আমরা দেখেছি যে রাম মন্দিরের ট্রাস্টে কোনো মুসলিম সদস্য নেওয়া হয়নি, তাহলে ওয়াকাফের যে নতুন যে আইন তৈরি করেছে কেন্দ্রীয় সরকার, এখানে অমুসলিমদের কেন নেওয়া হবে? এটা আমাদের প্রশ্ন। আমরা দেখেছি যে ওয়াকাফ নিয়ে বাকিবুল সাহেব, সুপ্রিম কোর্ট কিন্তু পাশাপাশি এটাও আজকে বলেছে যে মামলা চলাকালীন, যখন মামলা চলছে, যে ধরনের হিংসা হচ্ছে সেটাও সম্পূর্ণ অনুচিত, সেটা হওয়া উচিত নয়। এটাও আমি প্রথমেই তো বলেছি যে যারাই আন্দোলন করছে শান্তিপূর্ণভাবে আপনারা আন্দোলন করুন, আমরা কখনো এটা সমর্থন করি না। যারাই হিংসা ছড়াচ্ছে, যারা ভাঙচুর করছে, যারা রাস্তা অবরোধ করছে, যারা মানুষকে কষ্ট দিচ্ছে, যারা গাড়ি জ্বালাচ্ছে, তাদেরকে আমরা কখনো সমর্থন করি না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে শুনেছি যে এই ওয়াকাফ আইন মুসলিমদের উন্নয়নের জন্য। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বলেছেন যে দিল্লি গিয়ে আন্দোলন করুন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সমস্ত ধর্মের মানুষের পাশে তিনি আছেন। আমরা দেখেছি যে এই যেহেতু ওয়াকাফ আইনটা কেন্দ্রীয় সরকার করেছে, তারা বলছে যে মুসলিমদের ভালোর জন্য করছি। আমরা দেখেছি যে এই লোকসভা এবং রাজ্যসভায় সম্ভবত একজন বিজেপির সাংসদ যিনি মুসলিম, এবং এই কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভায় একজন সংখ্যালঘু মন্ত্রী নেই, সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রী নেই। তাহলে বিজেপি মুসলিমদের কিভাবে উন্নয়ন করবে? ঠিক, কিন্তু একটা বিল বা আইন সেটা মেরিটের বেসিসে বিচার হবে। মন্ত্রিসভার ইমাম সাহেবের মতন আমারও কিন্তু একটা সংশয় ছিল যে ওয়াকাফ বোর্ডে কি করে মানে নন মুসলিমদের মানে রাখা হবে, কেন রাখা হবে? আমি বিলটা সত্যি সমালোচনা করছিলাম নরেন্দ্র মোদী, কিন্তু আমার আজকে পুরো ভ্রমটা কিন্তু চেঞ্জ করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পরিষ্কার করে বললেন, যেটা ইমাম সাহেবরা সমর্থন করলেন, যে এই ওয়াকাফ সম্পত্তি শুধু মুসলমানদের নয়, হিন্দুদেরও। অর্থাৎ হিন্দুদেরও সম্পত্তি আছে, হিন্দুরা এটা ভোগ করে। তাহলে হিন্দুরা যদি ভোগ করে, হিন্দুদের যদি সম্পত্তি দিয়ে মানে ওয়াকাফ দান করে, তাহলে তাদেরও তো 2-1 প্রতিনিধি থাকবে, মাত্র 2 জন বলছেন নন মুসলিম থাকবে। তার মানে নরেন্দ্র মোদী অন্ততপক্ষে একটাই শুধু বলবো, আমি ওয়াকাফ বিলের যেহেতু একাধিক অনুষ্ঠান করেছি, এর মেরিট ডিসমেরিটে আজকে ঢুকতে চাই না। হ্যাঁ, আমি আপনাকে বলি, উনি দেখুন, আমি সত্যি কথা খুব আন্তরিকভাবে বলছি, সিদ্দিকুল্লাহর কথা আর বাকিবুল্লাহর কথার মধ্যে দুটো ভয়েসের মধ্যে তফাৎ আছে। আপনাকে ধন্যবাদ। আমি বলছি যে আপনি এইখানে বললেন না যে হিন্দুদের কেন থাকবে, যেটা উনি বললেন, বিশ্বনাথ দা বললেন যেহেতু হিন্দু প্রপার্টির বিষয় আছে। আমি ধরছি যে হিন্দুরা যে সবসময় প্রপার্টি দিয়েছে তা তো নয়। ওয়াকফ আইন অনুযায়ী ওয়াকফ কমিটি যদি হিন্দুদের প্রপার্টিটাকে ওয়াকফের প্রপার্টি বলে, সেক্ষেত্রেও তারা প্রায়োরিটি পেয়ে যাবে। তাই হিন্দু সম্পত্তিটাকে বাঁচাতে গেলেও দেখুন, সোজা একটা কথা বলি, সেটা হচ্ছে বিস্তারিত আলোচনার সুযোগ আছে, আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে। প্রচুর জিনিস আছে এই বিলের যেটা ঐতিহাসিক, সদর্থক। প্রচুর জিনিস ওনাদের মনে হতেই পারে যে এটা সম্পূর্ণ নেতিবাচক, এর বিরুদ্ধে আন্দোলন হওয়া দরকার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সোজা কথা আন্দোলনের প্রকরণ নিয়ে। আন্দোলন মুসলিম ডমিনেটেড একাধিক স্টেটে হচ্ছে, তাহলে সেইখানে তো হিংসাটা হচ্ছে না, কারুর তো কিচ্ছু বলার নেই। আমি বলছি নিঃসন্দেহে গলা খুলে এটা গণতন্ত্র, এরম কোথাও নেই। এর আগেও আমি বলেছি যখন সিএ বা এনআরসি হয়েছিল, যে বিল বা আইনের বিরুদ্ধে কারুর প্রতিবাদ থাকলে সেটা কার্পেটের তলায় রাখতে হবে না, আন্দোলন করুন। কিন্তু তার জন্য সিএ এর সময় 3 দিন ধরে ট্রেন জ্বালানো হলে সেটাকে গুন্ডামি বলে, সেটা হুলিগানিজম বলে, সেটা লুম্পেনিজম বলে। আর এখন যে চেহারা মুর্শিদাবাদ মালদার একটা অংশ নিয়েছে, সেটাকে ওই একই শব্দ প্রয়োগ করব আমি। কিন্তু এইখান থেকে মুখ্যমন্ত্রী আজকে মঞ্চের ওপর থেকেই বললেন যে সমস্যা তো এখানকার নয়, দিল্লি গিয়ে আন্দোলন করুন। পরের প্রতিবেদন। এখানে করে লাভ নেই, এখানে আমি আছি। If there is a crisis, be cool and peaceful. সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ হিংসাত্মক হয়ে ওঠায় দীর্ঘদিন অশান্ত থেকেছে মুর্শিদাবাদের নানা প্রান্ত। দেশজুড়ে বিরোধীদের সমালোচনায় বিদ্ধ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে নেতাজি ইন্ডোরে ইমাম মুয়াজ্জিমদের সম্মেলন থেকে সংখ্যালঘুদের উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আপনাদের বলবো, বাংলায় আন্দোলন করে লাভ নেই, আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন। এখানে করে লাভ নেই, এখানে আমি আছি।
দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে টাইম চান, দিল্লিতে রাষ্ট্রপতির কাছে টাইম চান। আপনারা সংগঠন থেকে অ্যাপয়েন্টমেন্ট করুন, দরকার হলে ট্রেনে যান, দরকার হলে প্লেনে যান, দরকার হলে অ্যাপয়েন্টমেন্ট করুন, করে আপনাদের প্রতিবাদ জানান। আমি তো আপনাদের পক্ষে, আমি সর্বধর্মের পক্ষে। পশ্চিমবঙ্গে যে আন্দোলন হচ্ছে এটা ওয়াকফ বিরোধী আন্দোলন নয়, এটা মৌলবাদী ধর্মান্ধ কিছু মানুষজন যাদের প্ররোচনা দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা পশ্চিমবঙ্গকে ইসলামিক রিপাবলিক বানানোর একটা চক্রান্ত। মুখ্যমন্ত্রী সমাধান করতে পারবেন না, কারণ তিনি বাঘের পিঠে চড়ে বসছেন, নামবেন কি করে? এ তো সব তাদেরই তৈরি করা। এরই সঙ্গে 1 বছর পর দিল্লিতে অনেক পরিবর্তন হবে বলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 1 বছর আপনাদের ধৈর্য ধরতে হবে, কারণ এরপর অনেক পরিবর্তন হবে দিল্লিতে। সেদিনটার জন্য অপেক্ষা করব। আবার নতুন সরকার হবে এবং নতুন সরকারে আশা করি হামাগুড়ি বাবু দেবেন না। দরকার হলে যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে, যে আইনগুলো অ্যান্টি পিপুল করেছে সেই আইনের আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবদ্দশায় কেন্দ্রে কোনো অবিজেপি সরকার দেখে যেতে পারবেন না। অমিত শাহকে হামাগুড়ি বাবু বলছেন, অমিত শাহের আগমন তিনি দেখছেন, মেঘদূত দেখতে পাচ্ছেন কালিদাসের, আসছে তৃণমূলের বিদায় নিশ্চিত। কেউ তৃণমূলকে আর তরি পার করাতে পারবে না। লোকসভা নির্বাচন 2029 সালে, অর্থাৎ এখনো বছর 4 বাকি। তাহলে 1 বছর বাদে দিল্লিতে বড় পরিবর্তন কি হবে? চলতি বছরের সেপ্টেম্বর মাসের 17 তারিখ নরেন্দ্র মোদী 75 বছরে পা দেবেন। তারপর কি তিনি সক্রিয় ভোট রাজনীতি থেকে অবসর নেবেন? নতুন কেউ প্রধানমন্ত্রী হবেন? রাজনৈতিক মহলে এই জল্পনা দীর্ঘদিনের। মমতা বন্দ্যোপাধ্যায় কি সেদিকেই ইঙ্গিত করার চেষ্টা করলেন? আশাবুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায় ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমার পরের বক্তা ব্রহ্মবিদ্যানন্দ ব্রহ্মচারী মহারাজ, মহাসচিব অখিল ভারতীয় সন্ত সমিতি। আজকে ওনারা ডিজি সাহেবের সঙ্গে দেখা করতে গেছিলেন, সেখানে সময় চেয়ে সময় পাননি। একেবারে স্পষ্ট বলছেন যে পশ্চিমবঙ্গে যা চলছে আইনের শাসন নেই, রাষ্ট্রপতি শাসনের দাবি করছেন। কিন্তু আমি ঠিক উল্টো দিকে ওনার কাছ থেকে প্রশ্নে আসব যে মুখ্যমন্ত্রী বলছেন তিনি সব ধর্মকে সমান চোখে দেখেন। এই পরশু মানে 14 তারিখ কালীঘাটের স্কাইওয়াক হলো, শুধু পুণ্যার্থীদের সুবিধে হবে তা নয়, গোটা জায়গাটা একটা স্টেট অফ আর্ট তৈরি হয়েছে। আজকে ইমাম মুয়াজ্জেনের সভা করলেন সকালে, তারপর দীঘায় জগন্নাথ মন্দির নিয়ে বৈঠক করলেন, অক্ষয় তৃতীয়া তার উদ্বোধন হবে। সব ধর্মকে এই সরকার সমানভাবে দেখে দাবি করছেন। পশ্চিমবঙ্গ আজকে একটি অগ্নিগর্ভ এক নারকীয় পরিস্থিতির মধ্যে দিয়ে যাপন করছে। আমরা আজকে শুধু নতুন দেখছি না যে আমার হিন্দু জাতির উপর অত্যাচার হচ্ছে, আমরা পূর্বেও দেখেছি সিএএ নিয়ে ভাঙচুর, নূপুর শর্মা নিয়ে ভাঙচুর। দিনের পর দিন যেভাবে হিন্দুদের উপর অত্যাচার চলেছে এবং বর্তমানে যে হিন্দু নিধনযজ্ঞ চলছে, সেই পরিস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি কিনা যখন তখন বিদেশ ট্যুরে যেতে পারেন, তিনি একবারও মুর্শিদাবাদের সেই নিপীড়িত হিন্দুদের কাছে গেলেন না। আমি বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রীর যদি এত ব্যস্ততা থাকতো, তিনি গতকালকে কলকাতায় সেখানে কালীঘাটে স্কাইওয়াক উদ্বোধন করেছেন। সেই জায়গায় সেখানে তার সঙ্গে কলকাতার সেই মহানাগরিক যে কিনা প্রতি মুহূর্তে হিন্দুদেরকে অপমান করে চলেছে, তাদের বক্তব্য আমরা শুনেছি। আজ যে ইমামদের নিয়ে বৈঠক করছেন, সেই সম্প্রদায়ের মানুষরা কি বলেন? কলকাতাকে অবরোধ করে দেব, কলকাতাকে ব্লক করে দেব, পশ্চিমবঙ্গকে চলতে দেব না। আচ্ছা, আমি একটি কথা বলি, এই ধরনের কথা আমার হিন্দু সম্প্রদায়ের কোনো সাধু কি বলেছে? আজকে ওনার উচিত ছিল হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বসা। হ্যাঁ, কিন্তু আপনি জেনারেলাইজ করছেন, একটা ধর্মের সবাই এক কথা তো বলেন না, কোনো ধর্মেই বলেন না, হিন্দু ধর্মেও বলেন না, মুসলমান ধর্মেও বলেন না, দেখুন খ্রিস্টান ধর্মেও বলেন না। সম্প্রীতির কথা বলেছি, হিন্দু ধর্মে তো আমরা কখনো বলিনি যে শুধু হিন্দু সুখী হোক। আমরা হিন্দু ধর্ম এমন একটি ধর্ম যে ধর্ম পৃথিবীর সকল প্রাণীর কল্যাণ চেয়েছে। আমরাই তো বলেছি সর্বে ভবন্তু সুখিনঃ, আমরা তো বলিনি যে শুধু আমার হিন্দু সুখী হোক। আজকের দিনে পশ্চিমবঙ্গে যেখানে মাইকে আজান হয়, আমি মুসলিম ধর্মকে ছোট করতে চাইছি না,
এটা তো সম্প্রীতির ভূমি। তারা যদি মাইকে আজান করতে পারে, আরবের স্লোগান ভারতবর্ষে তারা মাইকিং করতে পারে, আমরা জয় শ্রীরাম বললে কী দোষ? আমরা জয় শ্রীরাম বললে আমাদের মার খেতে হবে কেন? আপনি দেখুন পশ্চিমবাংলায় এমন একটা পরিস্থিতিতে চলে গেছে, পশ্চিমবাংলায় তো সাধুদেরও মারা হচ্ছে। আজকে আমরা ডিজি সাহেবের কাছে গেছি, আমাদের কথা শোনা হয়নি, বলছে আমার কাছে সময় নেই। তোমরা যদি ইমামের সাথে মিটিং করতে পারো, আমাদের সন্ন্যাসীদের সাথে বসবার জন্য তোমার কাছে কেন সময় নেই? এটা তো একটা বিচারের বিষয়। শুধুমাত্র একটি সম্প্রদায়কে তুষ্টিকরণ করা, একটি সম্প্রদায়ের মদতপুষ্ট হয়ে থাকা, এটা তো একটি স্বতন্ত্র ভারতের একটি স্বাধীন ভারতের প্রশাসন বলে আমি মনে করি না। এটা এক প্রকার তালেবান শাসন চলছে, যেখানে মানুষের কোনো রাষ্ট্রপতি শাসনের দাবি করছেন আপনারা? অবশ্যই রাষ্ট্রপতি শাসন, তার কারণ প্রশাসন সম্পূর্ণরূপে মুখদ্রষ্টা হয়ে কাজ করছে, এবং প্রশাসন যে কিছু করতে পারছে না তা নয়, প্রশাসন কিছু করতে চাইছে না। এবং আপনারা দেখেছেন একটি বাস থেকে যখন ধ্বজা খোলা হয়েছে, সেই জায়গায় আমি হিন্দু মুসলিমে যাচ্ছি না, আপনি বলুন স্বতন্ত্র ভারতে কলকাতার রাস্তায় এরকমভাবে বাস অবরোধ করে একটা সাধারণ দরিদ্র ড্রাইভারকে এরকম জবরদস্তি করে তাকে মজবুর করা যায় যে তুমি এই পতাকাটা খোলো? আমি সেখানে মুসলিম পতাকাও তো থাকতে পারতো। আজকে যদি হিন্দুরা মুসলিম ধর্মের কোনো পতাকা নিয়ে এরকম ছিনিমিনি করার চেষ্টা করতো, তাহলে কি তার বিচার হতো না? বা মুসলিম সম্প্রদায়ের ভাইরা তারা কি এর প্রতিবাদ করতেন না? আমরা তো স্বতন্ত্র ভারতে বাস করছি, আমরা তো পরাধীনতার শৃঙ্খলে নেই। আমি যদি বলি 1946 সালের দাঙ্গা, আমি নোয়াখালীর দাঙ্গার কথা যদি বলি, ডিরেক্ট অ্যাকশনদের কথা বলি, সেই সময় তো এখানে মুসলিম শাসন ছিল, অহিন্দু শাসন ছিল। তাহলে আজকের দিনে এখানে কার শাসন চলছে? যে শাসনে সেই দাঙ্গার কথা উঠলে যে 2002 গুজরাটের দাঙ্গার কথা বলতে পারে। হ্যাঁ, আমি একবার বাকিবুল্লাহর কাছে যাব, বলুন ওনার বক্তব্যের প্রেক্ষিতে আপনার কাছে জানতে। আমি অত্যন্ত সম্মান রেখে বলছি ওনাকে, উনি যে কথাটা বলছেন যে দাঙ্গা যেমন পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় হয়েছে, সারা ভারতবর্ষে বিশেষ করে তিনি চেপে যাচ্ছেন যে গুজরাটের দাঙ্গা, যে গুজরাটের দাঙ্গা সেটাও তো দাঙ্গা, হযরত বালকোগে সব জায়গায় সেটাও তো দাঙ্গা। 22 বছর আগে গুজরাট দাঙ্গা মনে আছে, আমি আপনাকে বলি 22 বছর আগে ক্ষমতায় আসার পরে গুজরাট দাঙ্গা মনে আছে, সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা 2014 সালে ক্ষমতায় আসার পরে সারা ভারতবর্ষের সংখ্যালঘুরা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি আপনাকে স্বাধীনতার পরে আপনি অনেক বলেছেন, আপনারা আমার কথা বলে নিন। 2014 সালে ক্ষমতায় আসার পরে সবচেয়ে বেশি সংখ্যালঘুরা অত্যাচারিত হয়েছে পশ্চিমবঙ্গে। দায়িত্ব নিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাকে এক লাইন বলতে দিন। আমি বলছি 2002 সালের ঘটনা এনাদের সবার মনে আছে। আমি বলছি ভারতবর্ষে একটাই দাঙ্গা হয়েছে, সেটা হচ্ছে গুজরাটের দাঙ্গা, আর বাকি দাঙ্গা হয়নি, মার খেয়েছে। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আপনারা 2002 সালের দাঙ্গার কথা বলছেন, আপনারা ভুলে যাচ্ছেন হযরত বালে কি নিয়ে দাঙ্গা হয়েছিল। আপনি এখন এইসব কথায় আমরা না গিয়ে আজকে পশ্চিমবঙ্গে আমার কথা হচ্ছে যে ওর মনে আছে 2002 সালের দাঙ্গা হয়েছে, তারপরে কি হয়েছে, কিন্তু এটা মনে নেই যে 2002 সালের দাঙ্গার পরেও মমতা ব্যানার্জি ওই সরকারই ছিল, সেটা কি মনে আছে? আমি এক মুহূর্তে দাঁড়িয়ে টানবো, আমি আসবো, সবার কাছে আসবো, কিন্তু আমার প্রশ্ন খুব পরিষ্কার, সেটা হচ্ছে মুজাফফরনগরের হোক কিংবা গুজরাটের হোক কিংবা হযরতবাল নিয়ে যেটা দীর্ঘদিন এত শয় মানুষের প্রাণ চলে গেছে সেইটা হোক, পিছনে কিন্তু প্রভোকেশন, আর আমি রিপিট করতে চাই এক্সট্রিম প্রভোকেশন আছে। আমি বলছি যে কই রাজনৈতিক দল যারা আজকে এই 2025-এ একেবারে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলা চাইছেন, তারা প্রভোকেশনের নিন্দা কোথায় করছেন? আমি পরিষ্কার আপনাদের সামনে এখানে রাখবো, ধুলিয়ানের তৃণমূল পুরপ্রধান মোহাম্মদ ইনজামুল ইসলাম, তিনি ধুলিয়ানের সভায়, মনে রাখতে হবে এটা কিন্তু ওয়াকফ আইনের প্রতিবাদ তখন শুরু হয়েছে, এই যে নৃশংস ঘটনাগুলো, হিংসাশ্রয়ী ঘটনাগুলো ঘটতে শুরু হয়নি, তখন তিনি এলানে জাং করছেন, মানে যুদ্ধ ঘোষণা করছেন, বলছেন আঘাত দিও না, আমাদের যত তাতাবেন তত তাতব। যদি নির্বাচিত জনপ্রতিনিধিরা, তিনি যে স্তরেরই হন, সাংসদ হতে পারেন, পুরসভা হতে পারেন, মধ্যবর্তী বিধানসভার হতে পারেন, তারা যদি ইন্ধন দেন, তারা যদি কোট আনকোট তাতান, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন? এলানে জং মানে যুদ্ধের ঘোষণা, এটা নির্বাচিত জনপ্রতিনিধি প্রকাশ্যে বলতে পারেন?
সে ফিল্মের নাম হলো এলানি জং। এলানি জং আজকে থেকে আমাদেরকে এলানি জঙ্গের ধর্মেন্দ্র হয়ে যেতে হবে, মোদীর বিরুদ্ধে দেখিয়ে দিতে হবে হাওয়া কা রুখ বদল সকতা হ্যায়। আমাদেরকে আঘাত দিও না, আমাদেরকে যত তাকাবেন আমরা তত তাকবো। একবারও এটা ভাববেন না যে সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মানুষ এইটা বলছেন, যারা সংখ্যাগুরু তারা অন্য কোনো কথা বলছেন। আমি বলছি বারবার, গত সপ্তাহে থেকে এই সপ্তাহে যে কটা অনুষ্ঠান করেছি আমি বলেছি যে রাজ্যের একটা অংশ হয় অশান্ত হয়েছে বা সদ্য শান্ত হয়েছে, বহু জায়গায় এখনও উত্তেজনা। আমার কোনো বক্তা যেন এরম কোনো শব্দ উচ্চারণ না করেন যেটা আগুন ছড়ায়। আমাদের কাজ কিন্তু আগুন লাগানো নয়, আগুন নেভানো। আমি এইখান থেকে ডায়মন্ড হারবারের সাংসদ, আমি বলছি না সমস্ত স্তরের সবাইকে অত্যন্ত দায়িত্বপূর্ণ হতে হবে। মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার ওয়াকফ সম্পত্তি নিয়ে তিনি যা ভাষায় বলেছেন সেটাও কি কোথাও প্ররোচনা দিচ্ছে না, হিংসায় কোনো স্ফুলিঙ্গ দিচ্ছে না? দেখুন তো। ওয়াকফ সম্পত্তি কারোর বাপের সম্পত্তি নয়, ওয়াকফ সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি। সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তার চোখ যেমন উগড়ে নেবেন, হাত তেমন ভেঙে দেবেন, এ কথা নিশ্চিতভাবে আপনাদেরকে দায়িত্ব দিয়ে বলতে পারি। শুধু একজন জুনিয়র প্রথমবারের সাংসদ নন, যিনি আমি বারবার বলি যে সম্ভবত 6 দশক ধরে রাজনীতি করছেন, তৃণমূল কংগ্রেসের সিনিয়র মোস্ট সৌগত রায়, যিনি এই বিষয়ে যখন বলছেন তিনি বলতেই পারেন যে তিনি সম্পূর্ণভাবে পুলিশের সমর্থন করেছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন। কারুর কোনো বক্তব্য নেই, কোনো বিরোধী দল তার বক্তব্য যুক্তি দিয়ে কাউন্টার করতেই পারেন। কিন্তু তিনি যখন দাঙ্গার ঘটনাকে, হিংসার ঘটনাকে স্বতঃস্ফূর্ত জনরোষ বলেন বা আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ বলেন, আমরা শিউরে উঠি। তার কারণ দয়া করে একে আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ বলা যায় না। তার কারণ হচ্ছে এতে নিরীহ মানুষকে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে, বুলেটে মানুষ আহত এবং নিহত হয়েছেন। তাকে স্বতঃস্ফূর্ত আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ বলা যায়? চিরকাল গত 20 বছর ধরে এই চ্যানেলে আমরা বলে এসেছি, দয়া করে হিংসার ঘটনাকে স্বতঃস্ফূর্ত জনরোষ বলবেন না। তার কারণ আজকে বিরোধী কালকে শাসক হবেন, আজকের শাসক কালকে হয়তো বিরোধী হবেন। সাধারণ মানুষের ওপর এই স্বতঃস্ফূর্ত জনরোষ বলে যুগে যুগে যে অত্যাচার চাপিয়ে দেওয়া হয়েছে তার হিসেব কে দেবে? কি বলেছেন সৌগত রায়? ভালো লাগেনি আমাদের। দেখুন, আমি পুলিশকে পুরো ঘটনার জন্য দোষ দিতে পারবো না। আমি বলবো যে ঘটনা ঘটেছে তো আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ, এটার জন্য পুলিশ কি করবে? ঘটনা ঘটার পর পুলিশ অ্যাকশন নিয়েছে, কোথাও একটু দেরি হয়েছে, কোথাও। আই রিপিট, পুলিশকে সমর্থন সৌগত রায় শাসক দলের সাংসদ করতেই পারেন, কিন্তু আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ আবেগের স্বতঃস্ফূর্ত আপনি অনেকগুলো প্রতিক্রিয়া দেখালেন। আচ্ছা, অর্জুন সিং ইউপি বিহার ঝাড়খণ্ড থেকে লোক ঢুকিয়ে ঠান্ডা করে দেবো, ভয়ঙ্কর, একই রকম সেগুলো দেখালেন না। আচ্ছা, বাকি ছেড়ে দিন, সব ছেড়ে দিন। একটু আগে সাধু মহারাজ মনে হচ্ছিল যেন 1930-এর দশক ফিরে এসছে, যে সাধুদের বেশে তখন হিন্দু মহাসভা, এখন আরএসএস তাদেরকে পাঠিয়েছেন উত্তেজিত করতে, উস্কানি দিতে। তখন সুভাষ ইসলামী শাসন, ইসলামী শাসন প্রভিন্সিয়াল গভর্নমেন্ট ছিল। আপনি বলেন নুপুর শর্মা বিজেপি নেত্রী কে সাসপেন্ড করেছে? নুপুর শর্মা কে সাসপেন্ড করেছে? কেন করেছে? এখনো কি ফেরত নিয়েছে? আপনি বিজেপির বিরুদ্ধে বলুন, পারবেন বলতে, আপনাদের পারবেন বলতে। আপনারা সংস্কৃতিকে অপমান করছেন, এটা বাংলাদেশ। আমি অনির্বাণের সঙ্গে একটা জায়গায় একমত ভাই, মানে বাংলায় আগুন জ্বললো, বাংলায় এত বড় আন্দোলন হলো। আমি বলছি কোথায় বলেছেন, কোন চ্যানেলে, নুপুর শর্মা কে, এটা খুঁজে বের করতে আমাদের 24 ঘন্টা লেগেছিল। তার হিংসার রেস যদি আসে, আমি অনির্বাণের সঙ্গে একমত যে সেটা পরিকল্পিত হিংসা, একদম তার 6 দিন পরে পরিকল্পিত হিংসা, নো ডাউট অ্যাবাউট ইট। আমি একমত এখানে। আজকে যোগী আদিত্যনাথের কালকের মন্তব্যের রিয়াকশন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলেছেন এটাও 2 উইন্ডো করে পাশাপাশি দেখাবো। आप देख रहे होंगे बंगाल जल रहा है, वहां की मुख्यमंत्री चुप है, दंगाइयों को शांति दूत कहती है। अरे लातों के भूत बातों से कहां मानने वाले हैं? लेकिन सेकुलरिज्म के नाम पर इन लोगों ने दंगाइयों को दंगा करने की पूरी छूट दे रखी है।
पूरा मुर्शिदाबाद पिछले एक सप्ताह से चल रहा है, सरकार मौन है। बहनों और भाइयों, इस प्रकार की अराजकता पे लगाम लगनी चाहिए। जोगी बड़ो बड़ो बात कर रहा है, सबसे बड़ा भोगी है। महाकुंभ में कितना लोगों का मौत हुआ, कितना लोगों ने इंजर्ड हुआ, बड़ा बड़ा बात करते हो। कितने एनकाउंटर में मेरा मारा, एक भी में रैली किसी को नहीं करने देते, एक भी मिছিল नहीं करने देते, लोगों को डर दिखा के रख दिया। लोगों ने एक रैली भी नहीं कर सकता है। अरे बांग्लाয় तो फ्रीडम আছে, সিপিএম র‍্যালি করে, সিপিআই করে, আলট্রালেফরাও কখনো কখনো করে, এসইউসিও করে, কংগ্রেসও করে, আর বিজেপি তো পারমিশনের প্রয়োজন নেই। নকল লোকেদের পারমিশন আসল জায়গা থেকে চলে আসে। আমি কি বলছি বুঝতে পারছেন, ইশারাই কাফি। একজন ওদের এমপি বললেন যে ওয়াকফের সম্পত্তির দিকে তাকালে তার চোখ তুলে নেব। তা ববি হাকিমের চোখটা তুলে দিন না। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ববি হাকিমের মার্বেলের দোকানটা ওয়াকফের সম্পত্তি, এবং আরো অনেক কোথায় প্রকাশিত হয়েছে জানি না, তোমার সব প্রমাণ বললে ভালো হয়। আমি আপনাকে বলছি আবেগের বই প্রকাশ, এমন আবেগের বই প্রকাশ হলো যে বাপ ছেলে দুজনকে কুপিয়ে মেরে দেওয়া হলো। আমার প্রশ্ন হচ্ছে, এই বাবা ছেলে কিন্তু রাজনৈতিকভাবে তারা কিন্তু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছিলেন। সেখানে আজকে সেলিম সাহেব কি বললেন, ওরা গন্ডগোলের মধ্যে পড়ে গিয়ে মার খেয়েছে। এই যে আত্মসমর্পণ করা সেকুলারিজমের নামে সাম্প্রদায়িকতার কাছে, এটাকেও ধিক্কার জানানো উচিত। লড়াইটা ভাতের ছিল না ওখানে, লড়াইটা কিন্তু ওখানে জাতেরই ছিল, কিন্তু স্বীকার করেনি নিজের দলের শহীদদের না। ঠিক আছে, এবার বামেদের শহীদ কি হবে, বামেদের ঠিক করতে দিন, তাদের শ্রদ্ধা জানানো। এই কারণে যে এটা কিন্তু ধর্ম পরিচয়ের কারণেই ওনার মৃত্যু হয়েছে। ওই এলাকাটা শুরু হয়েছে, ওটা প্রথম বাড়ি হচ্ছে এই দুজনে। এটা কোনো দাঙ্গা থামাতে গিয়ে মৃত্যু হয়নি, বাড়ি থেকে বের করে মারা হয়েছে। আশ্চর্য, আপনার কথা বলার সময় তাহলে আমার রোজ বলতে হবে। বলবেন, হ্যাঁ, এই অভ্যাসটা তো রপ্ত করেননি স্টুডিও। তো আমার প্রশ্নটা হচ্ছে এই যে এই দুজন যারা ওখানে খুন হলেন, যাদের হিন্দু বলা হচ্ছে রিলিজিয়াস আইডেন্টিটিতে, তারা খুন হয়েছেন এই নৈরাজ্যের, তারা এই নৈরাজ্যের খুন হয়েছেন। কিন্তু বামেরা হচ্ছে ধর্ম পরিচয়ের কারণেই খুন হয়েছে, এইটাকে স্বীকার করতে অসুবিধা কোথায়? এবার বলছি সেটা ঠেকানোর কাজ ছিল, সেই ঠেকানোর কাজ ছিল হচ্ছে রাজ্যের প্রশাসনের। একদম একটাই, সৌগত রায় আজকে যেটাকে আবেগের বহিঃপ্রকাশ বলছেন না, মোহাম্মদ আখলাককে দুপুরবেলা যখন উত্তরপ্রদেশে মারা হয়েছিল, তখন ওখানেও কিন্তু একই যুক্তি এসেছিল, আবেগের বহিঃপ্রকাশ। আমি বলছি যে এই পথে যদি এগোন, আপনি বারবার বলছেন যে একটা আমি সাম্প্রদায়িক আবহ তৈরি হচ্ছে রাজ্যে। আমি এই কারণে বলছি, আমাকে জাস্ট 10 সেকেন্ড সময় দিন, যে হুমায়ুন কবির যখন বলতে পারেন যে গত কয়েক মাস ধরে বলে যাচ্ছেন যে হিন্দুদের মেরে আমি ভাগীরথীর জলে ডুবিয়ে দেবো, সেই সময় পুলিশ দাঁড়িয়ে কোনো অ্যাকশন নেই। সেকেন্ড, সেই সময় যখন এটা হয়েছে, তারপরে হচ্ছে শুভেন্দু অধিকারী যখন বলছেন কলকাতার বুকে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে জলে ফেলে দেবো, পুলিশ তখন নীরব থাকে। এই আবহাওয়াটা সজল এটা স্বীকার করছে যে হুমায়ুন কবিরের এই ফেজের বক্তব্য কিন্তু মোর রেসপন্সিবল, দায়িত্ব জ্ঞানের সম্পন্ন বলে মনে হয়েছে। বাল্মীকি হয়েছেন না কি হয়েছেন আমি জানি না, কিন্তু এইখান থেকে যেহেতু এই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার কুপিয়ে যাদের খুন করা হয়েছে, আজকে নিহতদের 3 জনের পরিবারকেই মমতা বন্দ্যোপাধ্যায় 10 লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মঞ্চের ওপর থেকে। একেবারে স্পষ্ট, হরগোবিন্দ দাস এবং চন্দন দাস বাবা এবং ছেলের পরিবার ওই শামসারগঞ্জের জাফরাবাদে তারাও জানিয়ে দিয়েছেন সরকারের কোনো টাকা তারা নেবেন না। পাশাপাশি আরেকটি পরিবার যেখানে ওই ছোট্ট ছেলেটি 16 বছরের কিশোর ইজাজ সে মারা গেছে, তারা আর্থিক সাহায্য নেবে কিনা এখনও পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরের প্রতিবেদন। তাদের প্রত্যেককে আমাদের সরকার 10 লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে। আমার ভাই বাবাকে কেটে দিল, তো কি করবো আমরা? আমাকে ফিরিয়ে এনে দেবে মুখ্যমন্ত্রী? অশান্তি চলাকালীন মুর্শিদাবাদের শামশেরগঞ্জের জাফরাবাদে বাড়ি থেকে টেনে বের করে কুপিয়ে থেঁতলে খুন করা হয় 70 বছরের হরগোবিন্দ দাস ও তাঁর 40 বছরের ছেলে চন্দন দাসকে। এর পাশাপাশি গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় সুতির বাসিন্দা বছর 21-এর যুবক ইজাজ আহমেদের। এই প্রেক্ষাপটে বুধবার নেতাজি ইন্ডোরে ইমাম মুয়াজ্জেমদের সভা থেকে নিহত পরিবারগুলিকে 10 লক্ষ টাকা করে অর্থ সাহায্যের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী, যা পত্রপাঠ খারিজ করে দিয়েছে শামশেরগঞ্জের জাফরাবাদে নিহতদের পরিবার। আমি বলবো, যারা মারা গিয়েছে আমি কোনো সম্প্রদায় হিসেবে দেখি না, মানুষ হিসেবে দেখি। তাদের প্রত্যেককে আমাদের সরকার
10 লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে। না কেন? তার শাস্তি চাই যে এই কাজ করেছে আমার স্বামীকে শ্বশুর। দাস পরিবারের অভিযোগ, হামলার সময় পুলিশকে বারবার খবর দেওয়া সত্ত্বেও কেউ বাঁচাতে আসেনি। ঘটনা ঘটে যাওয়ার প্রায় 4 ঘন্টা পর পুলিশ পৌঁছয়। এখন সেই পরিবারের জন্যই মুখ্যমন্ত্রীর আর্থিক সাহায্যের ঘোষণা করায় ক্ষোভে ফুঁসছে তারা। আমার ভাই বাবাকে কেটে দিল তো কি করবো আমরা? আমাকে ফিরিয়ে এনে দেবে মুখ্যমন্ত্রী? দেবে? দেবে না তো, টাকা দিয়ে মুখটাকে মেরে রেখে দিল। নিহত ইজাজ আহমেদের পরিবার আগে অভিযোগ জানিয়েছে পুলিশের গুলিতেই ইজাজের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রীর আর্থিক সাহায্যের ঘোষণার পর তারা বলছে কে গুলি চালালো তার তদন্ত হওয়া উচিত। কিছু বলিনি বা টাকা নিব বা নিব না, এখন টাকা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে, তারপর ফিউচারে দেখা যাবে কি হবে। মুখ্যমন্ত্রীর কাছে আপিল করতে চাই, যেহেতু মেয়েটার বয়সও সেরকম না, 19 বছর বয়স, আর তার 1.5 বছরের একটা মেয়ে আছে। তার ফিউচারের জন্য কোনো যদি একটা কাজের ব্যবস্থা করে দেয় তাহলে বাচ্চাটার ভবিষ্যৎ একটা সিকিওর হবে। আমাদেরকে আশ্বস্ত করেছে যে যেই গুলি বা যারা গুলি করেছে সেটা আপনাদেরকে পাবলিশ করা হবে থ্রু আফটার ইনভেস্টিগেশন। বুধবার কেন্দ্রকে দোষতে গিয়ে বারবার মুখ্যমন্ত্রীর মুখে উঠে আসে বাংলাদেশের প্রসঙ্গ। আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আপনি হোয়াই ওয়ার সো হারিড? আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না? বেঙ্গল ইজ দ্য বর্ডার অফ বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন, চুক্তি করুন, দেশের ভালো হলে খুশি হব। কিন্তু আপনার প্ল্যানটা কি? আপনাদের প্ল্যানিংটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? আজ যদি বাংলাদেশ থেকে আসে তাহলে কেন্দ্র এবং রাজ্য সরকার কি কোঅর্ডিনেট করছে? সীমানা দেখার দায়িত্ব রাজ্য পুলিশের এবং তার সঙ্গে বিএসএফের যৌথভাবে ম্যানেজমেন্ট, বর্ডার ম্যানেজমেন্ট কমিটি আছে, তারা কি করছিল? ঘুমাচ্ছে। এদিন নেতাজি ইন্ডোরের সভা থেকে নিহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করলেও অশান্তির জেরে রাতারাতি যাঁদের ভিটে মাটি ছেড়ে এক কাপড়ে নদী পেরিয়ে মালদা কিংবা ভিন রাজ্যে যেতে হয়েছে তাদের সম্পর্কে এদিন কোনো কথা বলতে শোনা যায়নি মুখ্যমন্ত্রীকে। আশাফুল হোসেন, আবির দত্ত ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। ব্রিগেডিয়ার দাস, অন্তত এই ব্যাপারে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, আমি আলোচনার পরবর্তী পর্যায়ে আসব, যে তারা কগনিজেন্স নিয়েছেন এবং অন্তত আদালতের এখতিয়ারের মধ্যে বিষয়টা ঢুকেছে। দেখা যাক এই মানুষগুলো আর কোনো সুরাহা পান কিনা। দেখুন, এই মানুষগুলোর সুরাহাটা একটা টেম্পোরারি মেজার, যে ইন্ডিভিজুয়ালস এরা কোলাটারাল ড্যামেজ বলতে পারেন এটা, বাট সুরাহা এরকমভাবে হবে না। যেটা আমার একটা মানে এই যে সিনটা, এটা যদি উল্টো হতে হয়, যদি ইউপিতে হয়, কারণ যেহেতু আমি পার্টি পলিটিক্স করি না, আমার কোনো দায়িত্ব নেই, তো সেই লোকটাকেও আমি নিন্দা করছি, ও যে ওখান থেকে উস্কাচ্ছে তাকেও নিন্দা করছি। হ্যাঁ, কিন্তু আমার কোথাও একটা মনে হচ্ছে একটা শর্টফল রয়ে যাচ্ছে, যে সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্সকে এরকম বললে তাদের একসময় ধৈর্যচ্যুতি ঘটবে, তখন তারা কিন্তু পলিটিক্যাল হেডসদেরকে আদালতে ঘষতে নিয়ে যাবে, সেটা খুব একটা সুখকর অনুভূতি হবে না। এবং আরো মারাত্মক একটা সম্ভাবনা আছে যে ভবিষ্যতে রাজ্য সাহায্য চাইলো এইভাবে ঘোষণা করে ঝাঁপিয়ে পড়বে, যেতে চাইবে না, ঝাঁপিয়ে পড়বে না। আর তাদের নিরপেক্ষতা নিয়ে যদি হয় তাহলে তাদের সম্বন্ধে প্রপার প্রমাণ দিতে হবে, কারণ সত্যিকারের 1% অনেক সময় ভুল কাজ আমাদের জওয়ানেরা করে এবং আমরা সাজা দিই, এবং সেই সাজা অতি দ্রুততার সাথে হয়। কিন্তু সেটা থেকে আরেকটা সেন্সিটিভ ব্যাপার, যে কখনো যদি উল্টো হয়ে যায়, দেখুন সব সময় কেউ পাওয়ারে থাকে না, সব সময় কেউ থাকে না, কেউ থাকতে পারবে না। যদি আপনারা চান হতে পারে না, বিজেপি আপনারা যদি মনে করেন সারা 100 বছর, একজন বললেন একটু আগে যে ভারত শাসন করবে, হবে না। আবার পশ্চিমবঙ্গেও সেটা হবে না, ইচ্ছে থাকলেও হবে না। যদি পাল্টে যায় সিচুয়েশন, তাহলে কি এটাই এখন সার্টিফাইড প্রসেস, যে যেখানে যে সংখ্যা বেশি থাকবে অন্য পক্ষ তাহলে নৌকা করে পালাতে হবে? তাহলে তো ত্রাহি মর্চ যাবে। আমরা কোন দেশে আছি এখন? এইখানে আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই এগিয়ে আসুন। হ্যাঁ, যেটা আপনি বললেন যে ওইটাতে আমরা যেটা বলছি, যে প্রত্যেকটা আন্দোলনে, যেটা উনি বললেন যে এতগুলো অন্য ধর্মের মানুষও ওর বিরুদ্ধে ভোট দিয়েছে, কিন্তু কোথাও পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা দেশ গড়বার একটা টেন্ডেন্সি আছে, যেটা আপনারা মানে আমি তো মানে আপনাদের থেকে অনেক কিছু শিখি। আপনি একটা বলুন, যখন আইন আছে তার বিরুদ্ধে আপনি সুপ্রিম কোর্টে যেতে পারেন, একদম ঠিক, এবং সুপ্রিম কোর্ট হ্যাঁও বলতে পারে, নাও বলতে পারে, এখন অবধি কেউ জানে না। কিন্তু যদি সুপ্রিম কোর্ট না বলে, তাহলে কি আমরা দাঙ্গা করবো, বাস জ্বালাবো? দ্বিতীয় কথা, একজন যদি, আমি বলছি কালকে আমাদের মুখ্যমন্ত্রী ধরুন ভারতের প্রধানমন্ত্রী হলেন,
এবং তার পার্টির লোকেরা সবাই বসে আছেন, 1 মিনিট, হ্যাঁ, তারা বসে একটা নিয়ম বানালো, যে কোনো একটা নিয়ম বানালো, যে ওয়াকফ বোর্ডের ফেভারে কোনো নিয়ম বানালো বা অন্য একটা কোনো, সেই নিয়মটা পাস হয়ে গেল পার্লামেন্টে, সুপ্রিম কোর্টে তাদের সিলমোহর দিয়ে দিল। তারপরে কোনো রাজ্যের প্রধানমন্ত্রী অন্য একটা বলতে পারে যে আমি এটা মানবো না, মানে এটা কিরকম হচ্ছে? ল অফ দ্য ল্যান্ড বলে তো এটা কথা। মানে সুমনদা, যতক্ষণ পর্যন্ত কোর্ট না বলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোনো মানে পদাধিকারী, মানে সাংবিধানিক পদে আছেন যিনি, তিনি এটার বিরোধিতা করতে পারেন না। এবং আপনার মনে থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এমন কথাও বলেছিলেন যে সিএ পাস করেছে তো কার্যকারী করে দেখো আমার রাজ্যে, কিন্তু বিজেপি কিন্তু কার্যকারী করেছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সিএ আটকাতে পারেনি শেষ পর্যন্ত, তার মতন করে শেষ করতে মানে শেষ পর্যন্ত কিন্তু সিএ কার্যকারী হয়েছে, সংখ্যায় কম হলেও 100-150 লোক তো করেছে, মানে এটা তো ইমপ্লিমেন্ট। আন্তর্জাতিক স্তরে কিন্তু ইউনুস মানে নরেন্দ্র মোদী ইউনুসের সাথে গোপন বৈঠক করেছে, এটা কিন্তু ভীষণ তাৎপর্য। মানে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলছেন যে ইউনুসের সাথে গোপন বৈঠক করতে হয়েছে, কি কন্টেস্টে করতে হয়েছে, কেন? আমি একটা প্রশ্ন করি, আমাকে বলেছেন যে বিএসএফ কেন রিপ্লাই দিচ্ছে না, ইট মারা হচ্ছে। আমি প্রশ্ন করি, এই যে বিশ্বনাথ দা বললেন যে মোদি এবং ইউনুস দুজনে মিটিং করেছেন, এই কথাটা যদি এই ব্যাপারে পক্ষে বিপক্ষ মমতাদির কথা, তো সেখানে ইউনুস কেন রিঅ্যাকশন জানাচ্ছেন না, সেটাও তো আপনারা জানতে চাইছেন। আবার বলছি যে স্বাধীনতার পরে এই রকম মারাত্মক অভিযোগ ওঠেনি, কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট, সঙ্গে সুমন@, সুমনদের প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নিয়ে নেব। কল্যাণ প্রধান তিনি লিখছেন, রাজ্য প্রশাসন চাইলে 24 ঘন্টার মধ্যে হিংসার আগুন নেভাতে পারত, সরকারের সদিচ্ছের অভাবে এই পরিস্থিতি। আভাস দাশগুপ্ত লিখছেন, একে অপরকে দোষারোপ না করে হিংসার মোকাবিলা কেন সময় মতো হলো না, এটাই রাজ্যবাসীর প্রশ্ন। প্রীতম চক্রবর্তী লিখছেন, অশান্তিকে হাতিয়ার করে বিজেপি নিজের পালে হাওয়া টানতে চাইছে। কৃষ্ণচন্দ্র বল লিখছেন, অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী শুধু নিজের প্রশাসনিক দায় এড়িয়ে একে তাকে দোষারোপ করছেন। সুভাষ ঘোষাচার্য লিখছেন, শয়ে শয়ে মানুষ চোখের জল মুছতে মুছতে অন্য জেলায় অন্য রাজ্যে চলে গেল, এ কোন বাংলা? ঠিক এই জায়গা থেকে আমার পরের প্রতিবেদন, আবার বলছি, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে একাধিক মামলা এই নিয়ে হয়েছে, শুনানি শুরু হলো বলে। দেখুন, অশান্তি নিয়ে আমি চিন্তিত, মামলা যখন আদালতে আছে তখন এই ধরনের হিংসা ঠিক নয়। ওয়াকফ মামলার শুনানি চলাকালীন এই ভাষাতেই উদ্বেগ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় হিংসার আগুনে পুড়েছে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা, অশান্ত হয়েছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ও। এই প্রেক্ষাপটে বুধবার ওয়াকফ আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেখানেই প্রধান বিচারপতির মুখে উঠে এলো অশান্তির প্রসঙ্গ। তিনি বলেন, অশান্তি নিয়ে আমি চিন্তিত, মামলা যখন আদালতে আছে তখন এই ধরনের হিংসা ঠিক নয়। তখন কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, চাপ প্রয়োগের জন্য হিংসার ব্যবহার ঠিক নয়। এর বিরোধিতা করে আইনজীবী কপিল সিব্বল বলেন, চাপ কে তৈরি করছে এটা বলা যাবে না। অন্যদিকে এদিন নেতাজি ইন্ডোরে ইমাম ও মুয়াজ্জেমদের সভা থেকে বাংলায় সভা সমিতির অনুমতি প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বাংলায় তো ফ্রিডম আছে, সিপিএম র্যালি করে, সিপিআই করে, আল্ট্রালেপরাও কখনো কখনো করে, এসইউসিও করে, কংগ্রেসও করে, আর বিজেপি তো পারমিশনের প্রয়োজন নেই, আসল জায়গা থেকে চলে আসে। নকল লোকেদের পারমিশন আসল জায়গা থেকে চলে আসে। আমি কি বলছি বুঝতে পারছেন, ইশারাই কাফি। যে রাজ্যে বিরোধী দলনেতাকে একটা সভা করবার জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে হয়, যেখানে বিরোধী দলনেতাকে আক্রান্ত মানুষকে দেখতে, তাদের পাশে দাঁড়াতে গেলে হাইকোর্টের অনুমতির প্রয়োজন হয়, সে রাজ্যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা অবশিষ্ট আছে? মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে দুটি মামলা দায়ের হয়েছে। সংযুক্তা সামন্ত নামে এক আইনজীবী এনআইএ তদন্তের আর্জি জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। বৃহস্পতিবার মামলার শুনানি।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে একই মর্মে মামলা করেন ঘরছাড়াদের একাংশ। বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে অশান্তির তদন্ত করতে 9 সদস্যের বিশেষ তদন্তকারী দল তৈরি করল রাজ্য সরকার। অ্যাডিশনাল এসপি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে এই টিম জঙ্গিপুর পুলিশ জেলায় সব অশান্তির অভিযোগ খতিয়ে দেখবে। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। যে হিংসা নিরীহ মানুষের ঘর পুড়িয়েছে, মা বোনেদের এক কাপড়ে বাড়ি ছেড়ে ক্যাম্পে আশ্রয় নিতে বাধ্য করেছে, তার তীব্র প্রতিবাদ আমাদের তরফে ছিল, আছে, থাকবে। তবে এর উল্টো পিঠের আরেকটা ছবিও আপনাদের দেখাবো, যেখানে হিংসার আধার নয়, আশার রূপলি রেখা আছে। এ যেন রানীপুরের রূপকথা, যেখানে প্রাণের ঝুঁকি নিয়ে মানিক দাসের বাড়ি আগলে রাখেন দুই ভাই সানাউল শেখ এবং উকিল শেখ। গত সপ্তাহে আপনাদের দেখিয়েছিলাম মুর্শিদাবাদের শামসেরগঞ্জে হিন্দু প্রতিবেশীরা কিভাবে মুসলিম প্রতিবেশীদের বুক দিয়ে আগলে রেখেছিলেন। আজ দেখাবো রানীপুরের সানাউল শেখ, উকিল শেখরা কিভাবে প্রতিবেশী মানিক দাসের পাশে থেকেছেন। আগাগোড়া এটাই বাংলা, আমাদের বাংলা। একই রকমই রুখে দাঁড়াবো, এতে প্রাণ থাকুক আর যে হবে সে হোক। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। হিংসা হানাহানিতে বিধ্বস্ত মুর্শিদাবাদে শুধুমাত্র হৃদয়ের কথা শুনেছেন এরা। রানীপুরের মানিক দাস আর সানাউল শেখের গল্প যেন হার মানাবে রূপকথাকেও। সানাউল শেখ ও তার ভাই উকিল শেখের বাড়ির উল্টো দিকেই মানিক দাসের বাড়ি। শুক্রবার সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্তির আগুনে যখন পুড়ছে মুর্শিদাবাদ, তার আঁচ এসে পড়ে মানিকের দুয়ারে। কিন্তু সেই আঁচ মানিকের চৌকাঠ পেরোতে দেননি সানাউল উকিলরা, কারণ হিন্দু মুসলিম ভেবে তো তারা কখনোই একসঙ্গে থাকেননি। তাদের পরিচয়, তারা প্রতিবেশী। তাই আগাগোড়া প্রাণ দিয়ে বন্ধু মানিকের পাশে থেকেছেন সানাউলরা। রানীপুরের এই গল্প সানাউল এবং মানিকের গল্প। গন্ডগোলের সময় বাড়িতে হামলা হয়েছিল মানিকের। বাঁচার জন্য সানাউলের বাড়ির দুয়ারে এসে তিনি পৌঁছন, ডাকতে শুরু করেন। এরপর সানাউল তার ভাই, যাকে এলাকার বাসিন্দারা উকিল নামে চেনেন, তারাই রুখে দাঁড়ালেন। যারা হামলাকারীরা, তারা তাদের রোখার পর এখান থেকে চলে যান। বারবার করে হামলার চেষ্টা হয়েছে, কিন্তু বারবার করে রোখার চেষ্টাও হয়েছে। রুখে উঠে গেল, তারপর ও এসে একটু থামাইলো, চলে গেল। আবার পরে থেকে আবার ও হা করে এসে সব ইট পাথর চালাতে লাগলো। ওনারা তারপরেও চেষ্টা করেছে? হ্যাঁ করেছে, থামতে পারেনি, চেষ্টা করেছিল। মানিকের বাড়ি বাঁচাতে প্রাণের ঝুঁকি নিতেও দ্বিধাবোধ করেননি সানাউল ও তার ভাই। ওরা যখন দ্বিতীয়বার চলে এলো, ঠিক আছে, হাসা মানে আবি যাবি যত অস্ত্র ফস্ত্র যা আছে নিয়ে এলো। দেওয়ারাকেও বলছে কি ভাই চলে যাও, ওরাকে তো পেঠিয়ে দিল, ঝামেলা টামেলা। আপনি কি বললেন যখন যারা হামলাকারী আসলো তাদেরকে? সরাসরি কি বললেন? সরাসরি বললাম কি এখানে আমরা শান্ত আছি, শান্ত থাকতে দেন, চলে যাও। আমরা হিন্দু মুসলমানের যুদ্ধ চাই না। একবারে ভাইয়ের মতন ওদের বাড়ির তরকারি খাই, আমাদের বাড়ির তরকারি খাই, দিয়ে ওদের সাথে বিদাবাদ করব, কেন করব? আমিও ছিলাম এখানে, বাইরে থেকে কিছু লোক এসে অশান্তি করার চেষ্টা করেছিল। হ্যাঁ, তো আমরা রুখে দাঁড়ালাম। দিন কয়েক আগে অশান্তির মাঝেই মুর্শিদাবাদের শামশেরগঞ্জে দেখা গেছিল সম্প্রীতির নজির। মুসলিম প্রতিবেশীদের বুক দিয়ে আগলে রেখেছিলেন হিন্দু প্রতিবেশীরা। এবার সংকটের মুহূর্তে হিন্দু বন্ধুর পাশে দাঁড়ালেন মুসলিম বন্ধুরা। এই কঠিন সময়েও যেন সানাউল, উকিল, স্বপন, বংশীলালরা সংকল্প নিচ্ছেন, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আবির দত্ত, এবিপি আনন্দ।